আমার পরিবার চট্টগ্রামের, আমার নানা বাড়ি এবং দাদা বাড়ি দুটোই চট্টগ্রামের, উত্তর দক্ষিণ। আমার জন্ম চট্টগ্রামে, কিন্তু আমরা ছোটকাল থেকেই ঢাকায়। আমি অনেকগুলো স্কুলে পড়ছি, সম্ভবত 8টা বা 9টা, এখন মনে নেই। তবে এসএসসি ছিল সেন্ট জোসেফ স্কুল থেকে, হায়ার সেকেন্ডারি মিশনারি স্কুল। আমার এইচএসসি ছিল নটরডেম থেকে, মিশনারি কলেজ। এটা ফিরে আসাটা কিভাবে একটু, এটা আমি আসলে ইসলাম পন্থার দিকে ফিরে আসা বলবো না, আমি এটা মনে করি দিনের দিকে ফিরে আসা। আল্লাহ আমাকে হিদায়ত করছেন এবং আমাকে ধ্বংস থেকে রক্ষা করছেন, আলহামদুলিল্লাহ। মূল যে ব্যাপারটা ছিল, আমার পরিবর্তনটা আসলে যদি একটা কারণ বলি, এটা হলো শাপলা এবং শাহবাগ। যদি একটা কারণ বলি, পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ পারিবারিকভাবে। 2 নম্বর ব্যাপার হলো যে আওয়ামী লীগের এই যে 71 নিয়ে যে ব্যবসার যে ব্যাপারটা ছিল, এটা নিয়ে আমি বুঝতাম। তা আমার চিন্তা হলো, আমি জাহিলিয়াত নিলে আমি ভারত থেকে, ইন্ডিয়া থেকে এই জাহিলিয়াত নিয়ে কি করবো? একেবারে আমি সবচেয়ে ভালো জাহিলিয়াত যেটা ওটা নিবো, মানে কাটিং এজ জাহিলিয়াত নিবো, এটা আর কি। সো এইটার প্রতি আমার আগ্রহ ছিল না। 6ই এপ্রিলের যে লং মার্চ ছিল, সেখানে আমি গেছিলাম। আচ্ছা, আমার সেগুনবাড়িচার বাস থেকে আমরা তখন গেছি। আমার কোনো আইডিয়া নেই যে এরকম মানুষ হবে। তো অনেক কষ্ট করে শাপলা চত্বর পর্যন্ত গেছি, মঞ্চ দেখতে পারতেছি না। 5ই মে ওই দিন আমি বের হয়েছি অন্য একটা কারণে, বাট ওখানে যাই নাই। আমাদের বাসা 9 তলার উপরে আমাদের ফ্ল্যাট, কিন্তু আমাদের এরিয়া রণক্ষেত্র। তখন আমরা ঘরের মধ্যে মুখে কাপড় পেঁচে রাখতে হচ্ছে টিয়ার গ্যাসের গন্ধে। 9 তলার উপরে ছেলে পালায় গেছে মেয়ে নিয়ে, অথবা ছেলে নেশা করছে, অথবা ছেলে আরো কোনো একটা খারাপ কাজ করছে। এটার চেয়েও বেশি অনেকটা চিন্তার বিষয় হলো যে সে হঠাৎ করে টুপি পরা শুরু করছে, দাড়ি রাখা শুরু করছে। আপনার রাজনৈতিক ভাবনাটা কি? আমার কাছে মনে হয় যে বেসিক রাজনৈতিক ভাবনাটা সব মুসলিমের আসলে একটাই হওয়ার কথা, এবং 2-3টা পয়েন্ট এখানে আছে যেখানে সবার আসলে এগ্রি করার কথা। বা এই জায়গাটা চাওয়ার ক্ষেত্রে কিভাবে অগ্রসর হতে হবে, কিভাবে কাজ করতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাজ করা উচিত, এখানে বাস্তবতা কি, এই জায়গাগুলোতে মতপার্থক্যের বিষয়। তো মূল আমার রাজনৈতিক চিন্তা যদি বলেন, আমি মনে করি এটা একদম বেসিক্যালি আমার নিজের কোনো কিছু না। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমাদের আকেবিরিন যারা ছিলেন, শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস দেলভি থেকে শুরু করে একদম হাজী শরীফুল্লাহ বলেন, সৈয়দ আহমেদ শরীফ বলেন, মাওলানা উলায়াত আলী, ইনায়াত আলী বলেন, শেখুল হিন্দ বলেন, সবারই তো আসলে আলটিমেটলি এই জায়গাতেই সবাই একরকম। বাকি বাংলাদেশের ক্ষেত্রে কি করণীয় হবে, সেই জায়গায় হয়তো বা আরো আলোচনা হইতে পারে। আল্লাহ তাআলার মানুষের জন্য যে ইনসাফ ঠিক করছেন, মানুষের জন্য যে অধিকার ঠিক করছেন, এই অধিকার প্রতিষ্ঠায়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কি করণীয় আছে বলে আপনি মনে করেন? এখন বাংলাদেশের বাস্তবতাগুলো পৃথিবীর অন্যান্য জায়গায় অনেক কিছু হচ্ছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতাগুলোর সাথে সেটার পার্থক্য আছে। এটা আমি অন্য আরো অনেক জায়গায় আলোচনা করছি। ফর এক্সাম্পল ধরেন আফগানিস্তানের কথা আমরা অনেকেই বলি, কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের অনেকগুলো মৌলিক জায়গায় মানে পার্থক্য আছে। তো যেভাবে তারা ওখানে অগ্রসর হতে পারছেন, তারা অস্ত্রের লড়াই করছেন, সেই সুযোগটা আপাতদৃষ্টি মনে হয়, বা সেই ফিজিবিলিটিটা আমাদের এখানে নাই। এবং ইসলামের ব্যবস্থা কেমন হবে সেটা কিন্তু সে জানে না, আমরা কেউ কিন্তু দেখি নাই। সো তার সামনে প্রেজেন্ট করার ব্যাপার আছে। তার মনে করতে হবে যে এটা একটা ভায়াবল হইতে হবে, তাকে বুঝতে হবে যে এটা আসলে একটা গন্তব্য যেখানে আমি যেতে পারবো। যে আমাদের বেশি ফোকাস করা উচিত সাংস্কৃতিক এবং সামাজিক ডোমেনে। এবং সাংস্কৃতিক বলতে আমি গান বাজনা করা, নাচ সাংস্কৃতিক বুঝাচ্ছি না, মানুষের যাপিত জীবনের মধ্য দিয়ে যে সংস্কৃতি উঠে আসে সেই স্ফেয়ারের কথা বলতেছি। পাশাপাশি এখানে অন্য আরো পদ্ধতি বা অন্য আরো পন্থা নিয়ে কথা হতে পারে, আমার এগুলোতে কোনো আপত্তি নেই। তবে সেটা শরিয়ার সীমার ভেতরে। ওই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি, এবং এটা আমি অনেক জায়গায় বলছিও যে মৌলিক দ্বন্দ্বটা যে কোথায়, এটাও তো আমরা আসলে খুব একটা স্পষ্ট করতে পারি নাই। আমরা হয়তোবা কিছু রেটরিক তার সামনে দিতে পারছি, কিন্তু মৌলিক দ্বন্দ্বটা আসলে স্পষ্ট করা হয় না। আল্লাহ তাআলা আসলে কি অধিকার দিয়েছে মানুষকে, হ্যাঁ, এবং এই ব্যবস্থা সেটার পার্থক্যটা কোথায়, এটা কেন বেটার, এবং এটা আসলে তুমি কি পাবা। হাসিনার শাসন এটা প্রবাবলি মানে এই জমিনের, খালি বাংলাদেশ বলতেছি না, এখানে যত শাসন আসছে সম্ভবত যদি একটা লিস্ট করা হয় সবচেয়ে খারাপ শাসনগুলোর, এটা প্রবাবলি সেই লিস্টের মধ্যে থাকবে। ভারত বাংলাদেশে নানাভাবে ইন্টারফেয়ার করে, নানাভাবে কাজ করে, নানা অক্ষে কাজ করে। তাদের সাংস্কৃতিক ফ্রন্ট থাকে, সামাজিক ফ্রন্ট থাকে, ফিনান্সিয়াল ফ্রন্ট থাকে, আর তাদের গোয়েন্দা অ্যাক্টিভিটি তো থাকে, এটা আমরা জানি। ভয় একটু বেশি আমরা ভয় পাই হয়তোবা, কিন্তু বাই ফার তাদের সবচেয়ে সফল ফ্রন্টটা হলো রাজনৈতিক ফ্রন্ট। এবং বাংলাদেশে ভারতের 1 নম্বর রাজনৈতিক ফ্রন্ট হলো আওয়ামী লীগ। আমার মনে হয় যে এটা এখানে বুঝে শুনেই করা হয়েছে এগুলো। এখন এমন না যে আওয়ামী কিছু পান্ডারা মন চাইছে অন্যায় করছে। আওয়ামী লীগের শাসনের একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই সবকিছু হয়েছে সবার সামনে হয়েছে, কিন্তু আমাদের সমাজের সোকল বিবেক যারা, সুশীল সমাজ যারা, এরা এটার পুরোটা পক্ষে কাজ করছে। এটা পৃথিবীর কোথাও এই ধরনের মিডিয়া এটার পক্ষে বৈধতা উৎপাদন করছে, মিডিয়া ন্যারেটিভ মানে পুরোপুরি সমর্থন করে গেছে, বিশেষ করে জঙ্গিবাদ, ইসলামী উগ্রবাদ, এরকম যা যা কিছু আছে। এবং আলটিমেটলি এত কিছু যারা করছে এগুলো কি এরা জানতো না? আফগানিস্তানে যেটা হয়েছে এটা বিপ্লব, সিরিয়াতে যেটা হয়েছে এটা বিপ্লব, যদিও এগুলোর আউটকামের ক্ষেত্রে পার্থক্য আছে, একটা চেয়ে উত্তম প্রবাবলি। ইরানে 1979 যেটা হয়েছে এটা একটা বিপ্লব, বলশেভিক বিপ্লব, মাওবাদী বিপ্লব, চীনে যেটা সেটাও বিপ্লব, কিউবাতে বিপ্লব হয়েছে। এই প্রত্যেকটাতে এই ক্যারেক্টারিস্টিক গুলো ফুলফিল হয়েছে। প্রথমত শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার পক্ষে থাকবো, মৃত্যুর পরও থাকবো, এইরকম কথাবার্তা যারা বলছে ওরা কই এখন? তারা তো খুব বহাল তবিয়তে আছে। কিন্তু তার মানে এটা না যে আমি এটার গুরুত্বকে ছোট করে দেখাচ্ছি। এখানে যেটা হয়েছে এটা ঐতিহাসিক ঘটনা, মোমেন্টাস ইভেন্ট। এটা বাংলাদেশের গতিপথকে
পার্মানেন্টলি চেঞ্জ করে দিছে, মানুষের ইতিহাসকে পার্মানেন্টলি এটা চেঞ্জ করে দিছে ইনশাআল্লাহ। এনিথিং ইজ বেটার দেন হাসিনা, মানে হাসিনার চাইতে যে কোনো কিছু ভালো। ওই যে কালচারাল যে হেজেমনি বা আধিপত্যবাদী, মানে এই যে তার হেজেমনিক বয়ানগুলো, এগুলো যতদিন থাকবে আওয়ামী লীগ ফেরত আসতে পারবে। আমরা দেখলাম যে ন্যারেটিভ গিয়ে উঠছে কোথায়, কারণ বাজারে। তার মানে যারা ওই ন্যারেটিভগুলো টিকায় রাখে সেখানে গিয়েই আপনি আলটিমেটলি জুলাইয়ের ঠিকাদারি এক অর্থে দিচ্ছেন। সো এখানে রাতারাতি অনেক পরিবর্তন হবে এমন না, তবে তিনটা জিনিস আসলে আশা করা যাইতো, বা আমার মনে হয় বেশিরভাগ মানুষের আশা ছিল। নতুন ক্ষমতাসীন বা নতুন যে গভর্নমেন্ট হবে এটা অ্যান্টাই আওয়ামী লীগ, অ্যান্টাই ভারত এবং কিছুটা প্রো ইসলামিক হবে। সো সেই জিনিসটাও আমরা দেখি নাই। ডক্টর ইউনূসের ক্ষেত্রে পার্টিকুলারলি দুনিয়াবি জায়গা থেকে অত্যন্ত যোগ্য লোক, তার একটা ভিশন আছে, হি ইজ এ ডুয়ার, মানে এনে কাজ করে, কথা কম বলে কাজ করে। আমরা দেখলাম যে আপনি যদি হিসাব করে দেখেন যে কত মব ভায়োলেন্স হয়েছে, মব যদি আপনি বলেন কত মব ভায়োলেন্স হয়েছে, কত সহিংসতা হয়েছে, কত সংস্কারের প্রচেষ্টা কারাবত আটকানোর চেষ্টা করছে, এই সবগুলোই আপনি দেখেন। আপনি যদি একটা ট্যালি করেন যেখানে তৌহিদি জনতা আপনি যাদেরকে বলা হচ্ছে তারা কতটার জন্য দায়ী বা তারা কি করছে, আসলে কিছুই করে না এই অর্থে, কিন্তু আপনি তাদেরকে সিঙ্গেল আউট করে ডিমোনাইজ করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, স্বাগত জানাচ্ছি ঈদের এই বিশেষ আয়োজনে। আজকে আমাদের ঈদ আড্ডা আলাপের অতিথি আসিফ আদনান, লেখক, গবেষক, অ্যাক্টিভিস্ট আসিফ আদনান। আসিফ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ঈদের আলোচনা থাকবে, মুসলিম বিশ্বের আলোচনা থাকবে, আপনাকে নিয়েও আপনার বিষয় কিছু জানার, যেসব জিনিস জানার আগ্রহ আছে, একটু আড্ডার মতো করে আমরা আলোচনা করব। নামই আমাদের আড্ডা এবং আলাপ হবে। প্রথমে ঈদটা নিয়ে একটু শুনি। ঈদ ছোটবেলায় কেমন ছিল, এখন ঈদ কেমন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুকরিয়া আমাকে ইনভাইট করার জন্য। ঈদ আসলে আমার কাছে মনে হয় যে ছোটোবেলায় যেমন হোক আর বড়োবেলায় যেমন হোক, সবসময় ছোটোবেলায় ঈদটাই সবার কাছে ভালো লাগে। যে ছোটোবেলার যে অভিজ্ঞতাগুলো থাকে, ছোটোবেলায় আমরা হয়তো বা অনেক বেশি কিছু করি নাই, গ্রামে গেছি বা কোথাও এক জায়গায় বেড়াতে গেছি, বাট ওই ব্যাপারটা যখন এখন আমরা রেমিনেস করি বা রোমন্থন করি তখন ওটাই আসলে বেটার লাগে। সো ছোটোবেলায় আমরা বেসিক্যালি গ্রামে বেশি যাওয়া হতো, সারা বছর যাওয়া হতো না, গ্রামে যাওয়া হতো, গ্রামে থাকা হতো, নানা বাড়ি দাদা বাড়ি। অনেক যে আপনার বেড়ে ওঠা শহরেই? শহরেই, হ্যাঁ। আচ্ছা। আমার জন্ম চট্টগ্রামে, বাট ছোটোকাল থেকেই আমরা ঢাকায় আর কি, পড়াশোনা সব কিছু ঢাকাতে, কিন্তু আমার নানা বাড়ি দাদা বাড়ি দুটাই চট্টগ্রামে। তো ঈদ ওখানেই হতো। অনেক কিছু যে করা হতো এমন না, তবে অল্প অল্প যা করা হতো ওটার মজাটা অনেক বেশি লাগতো আর কি। এবং এটা মানে যেটা হয় যে মানুষের কৈশোর বয়স পর্যন্ত মানুষ যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যায়, আলটিমেটলি পরের জীবনে তার কাছে বারবার ফিরে দেখে ওগুলাকে সবচেয়ে বেশি ভালো মনে হয়। এবং এটা আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমি একটা গবেষণা দেখছিলাম, তারা বলতেছিল যে একটা মানুষের 16 বছর বয়সের মধ্যে সে যে গানগুলো শোনে, সে যে বইগুলো পড়ে, সে যে সিনেমা দেখে, এগুলোই তার কাছে পরবর্তীতে ভালো লাগে। এবং এই জন্যই আপনি দেখবেন যে মানুষ সবসময় বলে যে আমাদের সময় কিন্তু অনেক ভালো ছিল, তোমাদের সময় এখন এগুলো ভালো না। সবাই তার নিজের সময়টাই টানে। ব্যাপারটা আসলে ওই জায়গা থেকে আসতেছে যে ওই অল্প বয়সের জিনিসটা থেকে যায়। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, একটা পর্যায়ে ছিল আমার লাইফে, ছোটোবেলা তো আলহামদুলিল্লাহ ঈদ ভালো ছিল, একটা পর্যায়ে ছিল লাইফে যখন ঈদের তেমন কোনো বিশেষ আবেদন ছিল না আমার কাছে। ওই যে জিনিসটা হয় আর কি, আপনি যখন মানুষের আনন্দের ক্যাপাসিটিটা আসলে লিমিটেড, তো আপনি যদি ধরেন কেউ যদি হারামের মধ্যে আনন্দ খুঁজে পায়, তখন হালাল জিনিসটা তার কাছে অত ভালো লাগবে না। আমাদের ব্রেইনের যে ডোপামিন, সেটার লিমিট আছে একটা। তা আমি যদি সব কিছু শেষ করেই ফেলি হারামের মধ্যে, তখন হালাল জিনিসটা আমার কাছে অতটা ভালো লাগবে না। যে আনন্দটা রমাদানের সংযমের পর আমরা একটা আনন্দ পাচ্ছি ঈদের সময়, ওটা তখন আর ম্যাটার করে না, কারণ ওই সংযম আমার নাই। তো আমার লাইফে এরকম একটা সময় ছিল, বড় একটা সময় এরকম ছিল। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে এখন আবার ঈদের আনন্দটা ওভাবে অনুভব করি। আর একটা বিষয় আছে যে গত বেশ কয়েক বছর আমি দেশে এভাবে ঈদ করতে পারি নাই, একা ঈদ করতেছি অনেক সময়, পুরোপুরি একা। তো এখন আলহামদুলিল্লাহ গত বছর এবং এখন করতে পারতেছি, শরীরটাও আলহামদুলিল্লাহ একটা ভালোই আছে। আসিফ ভাই, আপনার সাথে অবশ্যই ঈদের আরও কিছু কথা শুনবো, আপনাকে নিয়েও কিছু শুনবো। মানে ঈদের আলাপ আসছে, আমরা ঈদ করতেছি আমাদের দেশে, ঈদ আনন্দ, আমাদের দেশে বোধহয় ঈদটা একটু বেশি আনন্দময় হয় অন্যান্য দেশের তুলনায়। ঈদের আমাদের এই যে সময়টা আমরা পরিবার নিয়ে ঈদের আনন্দে আসছি, এই সময়টা গাঁজা,
বিশেষ করে অন্যান্য অঞ্চলও আছে, এখন বিশেষ করে গাজার কথা আসে, তাদের ঈদটা আপনি গাজা নিয়ে, আপনার ফিলিস্তিন নিয়ে প্রচুর আপনি লেখালেখি করেন এবং আপনি বলেনও। আপনার কাছে কি মনে হয়, মানে মুসলিম বিশ্বের এই ঈদ কেন্দ্রিক আনন্দ, এটা কি মানে এরকম আনন্দময় যেমন হচ্ছে এরকম হওয়ার কথা ছিল, না গাজাটাকে উদ্ধার করা বা ওইটাও একটা বিষয় হওয়ার কথা ছিল? ওই যে একটা ইবনুল রাজব আল হানবালির একটা কথা আছে, বিখ্যাত একটা উক্তি আছে যে ঈদ তার না যার নতুন পোশাক আছে, ঈদ হলো তার যার তাকওয়া বৃদ্ধি পাইছে, ঈদ তার না যার নতুন বাহন আছে, ঈদ তার যার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। সো মানে রমাদানের সংযমের পর বা রমাদানের ইবাদতের পর যখন ঈদ আসতেছে, ওই জিনিসটার আলটিমেটলি সম্পর্ক তো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহর সাথে উম্মার সম্পর্ক এই জায়গাগুলোতে। তো আসলে গাজায় যে বিষয়টা হচ্ছে, এটা তো একটা মহাবিপর্যয় উম্মার জন্য, মানে ক্যাটাস্ট্রফি আসলে। এই লেভেলে হচ্ছে, সবার চোখের সামনে হচ্ছে, এতদিন ধরে হচ্ছে, কিন্তু আমরা আক্ষরিক অর্থে কিছু করতেছি না, আসলে সত্যিকার অর্থে তেমন কিছু করতেছি না। তো আমরা যদি একদম বেসিক দিনের একদম বেসিক শিক্ষার জায়গা থেকে, তো এটা মেনে নেওয়া পসিবল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখাইছেন যে উম্মা এক দেহের মতো। তা আমার দেহের একটা অংশকে লিটারেলি তো জবাই করতেছে, তারা ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করতেছে। তো ওই জায়গায় আসলে ওই কষ্টটা তো অবশ্যই আমাদের থাকা দরকার ছিল। এবং একটা কথা আছে, এটা সত্য মিথ্যা হয়তো বা যাচাই করার ব্যাপার আছে, বাট কথাটা অনেক প্রচলিত যে সালাউদ্দিন আইয়ুবী হাসতেন না। তখন তাকে জিজ্ঞেস করা হতো যে আপনি হাসেন না কেন? উনি বলতো যে আল কুদস আল আকসা যখন ক্রুসেডারদের হাতে, যতদিন হাতে ততদিন আমি কীভাবে হাসি। তো এইভাবেই হয়তো বা জীবনযাপন সবার পক্ষে সম্ভব না, বাট ওই কষ্টটা, ওই স্পিরিটটা থাকা দরকার ছিল। তো এটা আনফর্চুনেটলি আমাদের মধ্যে নাই হয়ে গেছে। তো এটা ডেফিনেটলি উম্মাবোধটা আমাদের মধ্যে অনেকটা কমে গেছে, যেটা বাস্তবতা। এটা আমাদের ইমানি দুর্বলতার কারণে এবং অন্যান্য আরও অনেক কারণে। সো এটা অবশ্যই কোনোভাবে আইডিয়াল না, একেবারেই আইডিয়াল না। মানে আমরা এটা কি বোধহীন একটা মানে সময়, আমরা আমাদের কোনো এটা নিয়ে কোনো হয়তো একটু মসজিদে, আমি জানি না অন্যান্য দেশে কেমন হয়, আপনি তো বেশ বিশেষ করে মালয়েশিয়ার আপনি বলতে পারবেন। আমাদের এখানে মসজিদের মধ্যে ঈদের নামাজ শেষে একটু দোয়ার মধ্যে, মানে এইটুকের মধ্যে আমি ঠিক আসলে কীভাবে করবো প্রশ্নটা বুঝতেছি না। মানে আমরা আমাদের দায়িত্ব কি একটুকের মধ্যেই শুধু যে? ডেফিনেটলি না, কোনোভাবেই না। ওই চর্চাটাও তো নাই, কষ্টটাও আসলে নাই। এবং আমরা আসলে আমি এটাই বলতেছি, মানে আমরা হয়তো করতেছি না, আপনি সুন্দর শব্দ ব্যবহার করতে, আমাদের কিছু করার নাই তা না, আমরা কিছু করতেছি না, হবে তো করতেছি না। এবং এই লজ্জাবোধটাও আমাদের মধ্যে নাই, কষ্ট নাই যে আমরা এরকম একটা কাজ হচ্ছে আমরা করতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, যখন হুফাজদের হত্যা করা হলো, উনি তো কতদিন পর্যন্ত মানে অভিশাপ দিলেন, তাই না? এই কষ্টটা তো আমাদের তো মানে আবারও সিচুয়েশনটা আমরা সবাই জানি। তো আসলে ওই অনুভূতিটা মরে গেছে, বাস্তবতা এটা, হৃদয়টা মরে গেছে, এই জিনিসটা ঘটছে। এবং আসলে আমাদের যতটুকু চর্চা করার দরকার ছিল, কথা বলার দরকার ছিল, আরও অনেক ইনিশিয়েটিভ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমরা ওই কমফোর্ট জোনের বাইরে থেকে আসলে এটা করি নাই বা করতেছিও না। আমরা ওই যে গতানুগতিক কিছু অল্প কথা বলতেছি এবং এটা অনেকটা বলার জন্য বলতেছি, এরকম একটা হয়ে যাচ্ছে অনেকটা, আল্লাহ মাফ করেন। তো এটা আসলে অনেক বড় ভয়ঙ্কর বিষয়। আসলে এই বিষয়ের জন্য আখিরাতে আমাদের কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে হবে নিশ্চিতভাবেই। অবশ্যই এটা কি শুধু আখিরাতটা তো অবশ্যই, এটা মানে এত বড় অন্যায় আমরা দেখে চুপ করে আছি, এটা তো অবশ্যই। কিন্তু আমরা কি এটার মানে আগামীতে আরো ভয়ঙ্কর দিক আসবে, মানে এসকেলেশন তো হবে। হ্যাঁ, এসকেলেশন তো ডেফিনেটলি হবে। মানে এটা তো মেনে নেওয়া হলো যে এরকম হতেই পারে এবং খুব প্রকাশ্য হতে পারে, যেন সিনেমা চলতেছে, মানে আমরা ঈদ করতেছি, লাইভ স্ট্রিম হচ্ছে, জেনোসাইড লাইভ স্ট্রিম হচ্ছে বেসিক্যালি। না, দেখাচ্ছে তোমাদেরকে এভাবে মারবো, আমরা মারতেছি, তোমরা কিছুই বলবা না। আমরা আমাদের ঈদের আলাপে আশা করি আমরা যারা মুসলিম ইমান মুমিন বলি, আমরা নিজেদেরকে মনে করি, বিশ্বাস করি আল্লাহ তাআলার উপরে, আমাদের অন্তত লজ্জিত হওয়া উচিত। দোয়া হচ্ছে, এগুলো মসজিদের মধ্যে কিছু দোয়া হচ্ছে, দোয়া এটা আসলে ভাই আরোপ করে করা সম্ভব না, এটা আসলে চেষ্টা করে করার কিছু নাই। এটা হলো যে অনুভব করার বিষয় এবং এটাই ইমানের জায়গাটা আর কি। মনে করেন কথার কথা, কারো মা যদি অনেক অসুস্থ থাকে হসপিটালে, ঈদের দিনটা তার কেমন কাটবে? আমার ভাই, মানে কারো ভাই ধরেন কথার কথা, সে
আল্লাহ না করেন একটা অ্যাক্সিডেন্ট করছে, ওই অবস্থায় তার ঈদটা কেমন লাগবে, কেমন কাটবে? কারো নিজের শরীরে একটু ব্যথা, তার ঈদটা কেমন কাটবে? না, ওম্মার যদি এর সামান্য লাগতো তাহলে মনে হয় এটা মানে গাজা এমন হওয়ার কথা না। হ্যাঁ, কারণ তখন উম্মা কিছু না কিছু করার কথা চিন্তা করতো, সে এই খাতা থেকে চিন্তা করাটাও তো মনে অনেক কিছু হতো, চিন্তা করাটাতে হচ্ছে মানে স্ট্যাটাস কোটা বিদ্যমানতাকে যে ভাঙা দরকার বা পরিবর্তন করা দরকার, ওই তাড়নাটা অ্যাটলিস্ট তৈরি হতো। এগুলো আসলে অনুপস্থিত। আনফর্চুনেটলি এটা মানে সাধারণ মানুষের মধ্যে তো বটেই, ইসলামী ঘরানার মধ্যেও, এবং এই জায়গাগুলো চিন্তা করে নিজেদেরকে আসলে মানে নিফাকের ভয়টা অনেক বেড়ে যায় আসলে, যে আমরা মনে করেন এটা নিয়ে কথা বলতেছি, পরে তো আমরা বাসায় গিয়ে আসলে নিজেদের স্বাভাবিক জীবনে চলে যাচ্ছি। আমরা মানে উম্মার মধ্যে এই ব্যথাটুকু নাই যে এরকম একটা ঘটনা ঘটতেছে আর আমরা ভালো আছি, মানে এটার জন্য এটা কিন্তু আর্ট শেয়ারিং বিষয়। একটা মানুষের পর তার পুরো সে যদি একটু চিন্তা করে, আপনি যদি মনে করেন সে যদি মানে টানা কিছুক্ষণ জাস্ট জিনিসটা দেখে, তার জীবনযাত্রা কিন্তু তছনছ হয়ে যাওয়ার কথা মানসিকভাবে। তো আমরা অবশ্যই গেছি ওই অর্থে, নাম হয়ে গেছি আমরা। এটাই আমরা আরো অনেকগুলো বিষয় জানবো। আমরা একটু এবার ঈদের আড্ডা তো একটু আপনার সম্বন্ধেও জানি, আপনাকে নিয়ে একটু আমার সম্পর্ক কি হয় না। ঈদের আড্ডাগুলো নর্মালি মানে হয় আড্ডার জায়গা থাকে, সেখানে অন্যান্য বিষয় রাজনৈতিক বিষয়গুলোর চেয়ে বেশি ব্যক্তিগত আলোচনা, মানুষ যাদেরকে নিয়ে জানতে চায়, মানুষের জানতে চাওয়ার আগ্রহগুলোকেই, মানুষের আগ্রহের জায়গাগুলোকে প্রাধান্য দেওয়া হয়। আপনার ছোটবেলাটা একটু জানতে চাই, আপনার বেড়ে ওঠা কোথায়, ছোটবেলা কোথায় কাটছে, পড়াশোনা কোথায়? জি, আমার পরিবার চট্টগ্রামের, আমার নানা বাড়ি এবং দাদা বাড়ি দুটোই চট্টগ্রামের, জি, উত্তর দক্ষিণ। আমার জন্ম চট্টগ্রামে, কিন্তু আমরা ছোটকাল থেকেই ঢাকায়। মানে দাদার বাড়ি উত্তর না দক্ষিণ? দক্ষিণ। আচ্ছা, বিপরীত। আমার সাথে উল্টো হয়ে গেল। উত্তর মানে আমরা উত্তরের। আচ্ছা আচ্ছা। আমার জন্ম চট্টগ্রামে, বাট একদম ছোটকাল থেকে আমরা ঢাকায়, পড়াশোনা এখানে হয়েছে। আমার বাবা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন, তখন ঢাকায় চলে আসতে হয়েছে। পড়াশোনাও এখানে। পড়াশোনা আমি অনেকগুলো স্কুলে পড়ছি, সম্ভবত 8টা বা 9টা, এখন মনে নেই। তবে এসএসসি ছিল সেন্ট জোসেফ স্কুল থেকে, হায়ার সেকেন্ডারি মিশনারি স্কুল। আমার এইচএসসি ছিল নটরডেম থেকে, মিশনারি কলেজ এটা। তারপর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, মাস্টার্স ছিল ওখান থেকে ইকোনমিক্সের। তারপর কিছুদিন গ্যাপ ছিল, তারপর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওইখান থেকে আরেকটা মাস্টার্স করছি আমি ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপরে। আর ওইখানেরই আরেকটা কুল্লিয়া আছে, মানে একটা অনুষদ আছে, ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশনের অনুষদ, মানে ইসলামী চিন্তা ও সভ্যতা। সেখান থেকে আমি এখন পিএইচডি করতেছি আর কি। আচ্ছা, এই যে গ্যাপ ছিল, ওই আলাপটার মধ্যে বোধহয় আমার এই প্রশ্নটার সাথে যুক্ত। আমরা জানি আপনার সাথে যারা পরিচিত, যে আপনার জীবনযাপনটা এই ধরনের ছিল না এখন যে ধরনের। এটা অনেকের কাছে হয়তো সুন্দর লাগবে না শুনতে, মানে ইসলাম পন্থার দিকে ফিরে আসা, আমি ফিরে আসা, কারণ আমরা তো প্রত্যেকে জন্মাই একেবারে পবিত্র হিসাবে এবং মুমিন হিসাবে, তো পরবর্তীতে আমরা পরিবেশ আমাদেরকে অন্যদিকে বলছেন যে প্রত্যেক আদম সন্তান ফিতরার উপর জন্মগ্রহণ করে। হ্যাঁ, এবং আমার সাথে মানে ঠিক এই ধরনের না হলেও কিছুটা আমারও মিল আছে। আমারও মাঝখানে একটা সময় আমার ঠিক এই টাইপের ইসলামপন্থার সাথে যুক্ত ছিলাম না, এখন যেভাবে আছি আর কি। তো আপনার এই ফিরে আসাটা কিভাবে, একটু অনেক লম্বা স্টোরি, এটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। যেতটুকু লম্বা আপনি করতে চান সমস্যা নেই, আমরা তো আড্ডা দিচ্ছি। এটা আমি আসলে ইসলামপন্থার দিকে ফিরে আসা বলবো না, আমি এটা মনে করি দিনের দিকে ফিরে আসা। আল্লাহ আমাকে হিদায়ত করছেন এবং আমাকে ধ্বংস থেকে রক্ষা করছেন, আলহামদুলিল্লাহ। মূল যে ব্যাপারটা ছিল, আমার পরিবর্তনটা আসলে যদি একটা কারণ বলি, এটা হলো শাপলা এবং শাহবাগ, যদি একটা কারণ বলি। সো বেসিক্যালি আমি আমাদের যেটা হয় যে আমাদের ফ্যামিলিতে এই সোশিও ইকোনমিক ক্লাসের ফ্যামিলিগুলো বেশিরভাগই এরকম হয় যে তারা ইসলাম বিদ্বেষী না, বা ইসলামের বিরুদ্ধে এমন না, বা ধর্মভীরও বলতে পারেন। আমার আম্মু যেমন আলহামদুলিল্লাহ, উনি অনেক, আমি দেখতাম যে অনেক ইবাদত করতেছেন, দোয়া দরুদ পড়তেছেন, কোনো সমস্যা হলে এতবারই দোয়া পড়া, এই ব্যাপারগুলো অনেক ছিল। এবং এটা একটা প্রভাব ফেলছে আসলে, এবং আল্লাহ তাকে নেক হায়াত দান করেন এবং উত্তম জাযা দান করেন। কিন্তু ফাংশনালি ফ্যামিলিগুলো আসলে সেকুলার, মানে তাদের চিন্তা ভাবনা, সমাজকে নিয়ে চিন্তা, রাষ্ট্র নিয়ে চিন্তা, সব কিছু নিয়ে চিন্তা। এটা সেকুলার না, ইসলামের ব্যাপারে উদাসীন। সেকুলার বলা এটা ভালো যে ওইখানে ইসলাম নাই, আচ্ছা এইভাবে বলি আমরা, যে ফাংশনালি ওই জায়গাটাতে ইসলাম নাই। কারণ সেকুলারের যে
এই জিনিসগুলো থাকে না। সেকুলার একটা স্পেসিফিক ডেফিনেশন আছে, ওই জায়গা থেকে এটা বেটার হবে অ্যাকচুয়ালি, যে ফাংশনালি ওইখানে একটা ছোট ডোমেইনের বাইরে ইসলামকে নিয়ে তারা চিন্তা করতেন না, এবং ইসলামের বিভিন্ন বিধানও আসলে আপনি দেখবেন যে এই সোশ্যাল ক্লাসের যে ফ্যামিলিগুলো আলটিমেটলি তারা আসলে এটা চিন্তা করে না, দোয়া দৌড় পড়তেছে হয়তো বা, কিন্তু মনে করেন হয়তো হিজাব নাই, কথার কথা এরকম অনেক কিছু আর কি। সো আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসা, খুব দ্রুত নামাজটা পড়ে সিরিয়াল দেখতে বসা এরকম, রাইট, হ্যাঁ। তো আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসা, কিন্তু আমি আরও অনেক দূর চলে গেছিলাম। আমি জাহেলিয়াতের একদম কি বলা যায় চূড়ায় বলতে পারেন বা একদম খাদে বলতে পারেন, যেটা বলতে চান, এটার মধ্যে ছিলাম। আমার গান বাজনার সাথে খুব ইনভলভ ছিলাম। এটা কিভাবে হলো আপনার? এটা আগ্রহ ছিল, শুনতাম, শুনতে শুনতে আগ্রহ সে বাজাবো, তারপর হয়ে গেছে এরকম আর কি। খুব প্যাশন ছিল। এটা কোন বয়সে যুক্ত মানে ওই দিকটায় ধাবিত হলেন? স্কুল লাইফে না? স্কুল শেষ হওয়ার পর, এসএসসির পর থেকে। এসএসসির আগ পর্যন্ত তখন মনে করেন আগ্রহ ছিল খেলা নিয়ে। আচ্ছা, খেলাধুলা নিয়ে খুব আগ্রহ ছিল, বাট তারপর একটা ইনজুরি হয়, তো এরপরে আমি আর কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয়, তো তখন আবার ঝোঁক হয় এদিকে। তো এটা ঝোঁক থেকে আরো অনেক কিছু নেশা টেশা হয়ে গেছে আর কি, মানে এই প্যাশন হয়ে গেছে, খুব বেশি আগ্রহ ছিল তখন এটা নিয়ে। এবং আমি যে ধরনের মিউজিক করতাম এবং ওই পুরো সার্কেল, এগুলো একটা নির্দিষ্ট ধরনের জীবন দর্শন থাকে তাদের, মানে ফাংশনালি চিন্তা ভাবনা করে না, মানে এক ধরনের নির্দিষ্ট ধরনের জীবন থাকে তাদের। তো আমি পুরোপুরি আসলে ওই জিনিসপত্রের মধ্যে ঢুকে গেছিলাম। তো এই ব্যাপারটা ছিল। তো শাপলা এবং শাহবাগের ব্যাপারটা এই সময়টাই ঘটে। মানে সঙ্গীত এক জিনিস, আপনি যেটা বলতেছেন জাহিলিয়াতে, একটা হলো আমাদের সমাজে যেটা সে হয়তো গান বাজনা করে আবার শুক্রবারে নামাজ পড়ে বা বাসায় মাঝে মধ্যে দোয়া কালামা পড়ে, মানে কোন ধরনের? এরকম ছিল না আমারটা। আমি মাফ করেন, আমি এই যে নামাজের ক্ষেত্রে কোনো ওইভাবে ছিলই না আপনি বলতে পারেন। এবং ব্যাপারটা শুধু এটা না যে মনে করেন আচ্ছা একটু গান বাজনা করে আবার একটু ভালো ছেলে, এরকম আমাদের দেশে যেটা ভালো ছেলে বলা হয় ওরকম কিছু না। আমি লিটারেলি একেবারে ওই জিনিসের ভেতরেই পুরোপুরি ছিলাম। এবং ওয়েস্টে এই ধরনের মানে রক অ্যান্ড রোলের সাথে যে ধরনের লাইফস্টাইলের কথা বলা গানটা ওই ধরনেরই, গানটা এবং চিন্তা ভাবনা এবং জীবনযাপন সবকিছু ওরকম হয়ে গেছিল পুরোপুরি ভাবে, যেগুলো ওয়েস্টার্ন মিউজিক। হ্যাঁ, ওয়েস্টার্ন মিউজিক এবং ওই কালচারটা, মূলত ওই কালচারটা। তো রক অ্যান্ড রোল মিউজিকের সাথে আপনি দেখবেন যে কিছু জিনিস বলে যেটার সাথে এটা করতে হয়, না হলে এটা এই জাতে ওঠা যায় বা নিজেরই একটা আগ্রহ থাকে। জাতে ওঠার ব্যাপার কিছু না, মানে ওই জিনিসটা ভালো লাগছে, ওই ধরনটার মতো। কারণ আইডল যাকে দেখা হয় সে হয়তো এরকমই করে। মানুষ যখন পথভ্রষ্ট হয় সে নানা মরিচিকার পেছনে ছোটে আর কি, ওরকম একটা ব্যাপার ছিল। এটা স্কুল লাইফের পরে শুরু? এটা না, এটা স্কুলের পরে, কলেজ, ইউনিভার্সিটিতে, বিশেষ করে যখন ইউনিভার্সিটি গেলাম তখন। বাট এই সময়টাতে আসলে শাপলা আর শাহবাগের ব্যাপারটা ঘটে। তো প্রথমত শাহবাগের ব্যাপারটা হলো, শাহবাগ যখন হচ্ছিল আমি শুরু থেকে স্কেপটিক্যাল ছিলাম। এটার কয়েকটা কারণ ছিল। প্রথম কারণটা হলো যে পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ পারিবারিকভাবে। 2 নম্বর ব্যাপার হলো যে আওয়ামী লীগের এই যে 71 নিয়ে যে ব্যবসার যে ব্যাপারটা ছিল, এটা নিয়ে আমি বুঝতাম এবং এটা নিয়ে আমার মানে ব্যাপারটা অপছন্দ হতো। আরেকটা ব্যাপার হলো ইনিশিয়ালি আমরা তো দেখছি শাহবাগের জমায়েতগুলো কারা শুরু করছে। আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে, আপনি ঢাবিতে তখন, ঢাকা ইউনিভার্সিটি অনার্স ফাইনাল ইয়ার, ওই দিক দিয়ে আমরা প্রতিদিন যাওয়া আসা করি। তো আমরা শুরুতে ছোট জমায়েত যখন তখন দেখছি, আমরা জানি কারা এগুলো চিনতেছেন, আমরা জানি এটা বামপন্থী, আমরা জানি এগুলো হলো ওই যে একটু সাংস্কৃতিক টাইপ যারা আছে, এবং আমরা জানি এখানে হলো যে আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্টন যারা, এটা। এবং আমি এদেরকে মানে এটা মানে কথ্য ভাষায় যদি বলি, আমার কাছে এদেরকে সবসময় ক্রিঞ্জ লাগতো, মানে খ্যাত লাগতো সহজ ভাষায়। আমার কাছে মনে হতো এগুলো হলো মনে করেন মফস্বল থেকে কিছু ছেলেপেলে আসছে, এটা হলো তাদের সমাজে জাতে ওঠার উপায়। তারা নাকি ভাবে কথাবার্তা বলবে, রবীন্দ্রনাথ নিয়ে আধিক্যতা করবে, 71 নিয়ে একটু নমনম করবে, এটসেট্রা। এই জাহেলিয়াতের দিকে আমার আগ্রহ ছিল না কখনো। আমার চিন্তা হলো যে মানে আপনি যদি গাড়ি কিনেন, আপনি মিৎসুবিশি কিনবেন না আপনি ল্যাম্বরগিনি কিনবেন। তা আমার চিন্তা হলো আমি জাহিলিয়াত নিলে আমি ভারত থেকে, ইন্ডিয়া থেকে এই জাহিলিয়াত নিয়ে কি করবো? একেবারে আমি সবচেয়ে ভালো জাহিলিয়াত যেটা ওটা নিবো, মানে কাটিং এজ জাহিলিয়াত নিবো, এটা আর কি। সো এইটার প্রতি আমার আগ্রহ ছিল না। আর যে ব্যবহারগুলো বললাম, সো এবং ওই সময়ে আমি একটা লেখাও লিখছিলাম ফেসবুকে। আমার ওই আইডিটা ডিসেবল হয়ে গেছে 2014-তে। আমি একটা নোট লিখছিলাম, তখন নোট লেখা হয়তো অনেক, আমি ইংরেজিতে লেখালেখি করতাম তখন। একটা নোট লিখছিলাম, ওয়াই আই এম নট অ্যাট শাহবাগ স্কোয়ার, কেন আমি শাহবাগ স্কোয়ারে গেলাম না বা যাবো না, এরকম আর কি। এবং তখন কিন্তু যে তাহরির স্কোয়ারের কপি করে এটাকে শাহবাগ স্কোয়ার, প্রজন্ম চত্বর ইত্যাদি বলা হচ্ছিল। তো ওই সময় আমি এটা লিখছিলাম এবং আমি নানা কারণ আমি বলছিলাম যে এটা এই কারণে আসলে এটা লজিক্যাল না। মানে আপনি এভাবে মানে আপনার ওই জগতের মধ্যেই আছেন। হ্যাঁ, কিন্তু আমার মধ্যে ওই যে
আই হিট পলিটিক্স টাইপের ব্যাপারটা ছিল না আমার কি, মানে আমি ধরেন আন্তর্জাতিকভাবেও বা দেশে কী হয় মোটামুটি জানার চেষ্টা করতাম, খুব যে আগ্রহ নিয়ে এমন না, বাট মোটামুটি জানার চেষ্টা করতাম এটা আর কি। তো এটা তো ছিলই। পরবর্তীতে যেটা হলো ব্লগারদের ব্যাপারে কিছু কিছু জানতাম। ওই সময় যারা অনলাইনে অ্যাক্টিভ সবাই মোটামুটি জানতো যে কিছু কিছু ব্লগার আছে, ব্লগগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ব্যাপারে অনেক খারাপ কথা লেখা হয়, বাট এটার এক্সটেন্ট সম্পর্কে আমার আইডিয়া ছিল না। কিন্তু শাহবাগ যখন জমে উঠলো, আপনার নিশ্চয়ই মনে আছে যে 10-12 এই তারিখের দিকে ফেব্রুয়ারি এরকম বেশ কিছু লেখা তখন ভাইরাল হওয়া শুরু হয়। এই ভাইরাল যারা করছে এই টিমের মধ্যে সুযোগ হয়েছে থাকার আমার একটা মানে এগুলোকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে। রাইট, আমার মনে আছে একটা আইডি লেখা ছিল, ব্লগটা সম্ভবত আমার বাংলাদেশ ব্লগ, আমার ঠিক মনে নেই কোনটা, মেজর ডালিম নামে একটা ব্লগ আইডি ছিল। হ্যাঁ, সো ওখানে একদম সব কম্পাইল করা ছিল। তা আমি যখন ওটা পড়লাম আমার কাছে প্রচন্ড একটা ধাক্কা লাগলো। আচ্ছা, আমি কিন্তু তখন মানে হারামের মধ্যে এবং সালাত আদায় করি না এরকম, কিন্তু এই জিনিসটা মেনে নেওয়া পসিবল না, হচ্ছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিন তাদের ব্যাপারে এভাবে আক্রমণ কিভাবে হয়। এবং আমি যেটা করছিলাম, আমার যারা ক্লাসমেট ছিল, আমার মিউজিশিয়ান সার্কেল যারা ছিল, তাদেরকে আমি লিঙ্কটা পাঠাচ্ছিলাম। আমি পাঠায় বলতেছিলাম, দেখো ওরা যে দাবি করতেছে এটা ভালো না খারাপ এটা পরের কথা, কিন্তু এরা হলো ওই গণজাগরণ মঞ্চের অর্গানাইজার এবং এরা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলতেছে। তো এখানে আমি কিভাবে যাইতে পারি বা তুমিও বা কিভাবে যেতে পারো? আমরা যত যাই করি নিজেরা যা ইচ্ছা করো, সমস্যা নাই, কিন্তু এটা তো মানা সম্ভব না। অবভিয়াসলি এটাতে কোনো সাড়া পাই নাই, বাট আমি নিজের কাছে এই জিনিসগুলো খুব হচ্ছিল আর কি, যে এটা তো আসলে পসিবল না। এরপর এবং তখন থেকে বেসিক্যালি মনে প্রাণে আমি শাহবাগকে মানে অপছন্দ করছিলাম বা বিরোধিতা করতেছিলাম। এবং ফেব্রুয়ারির দিকটা, ফেব্রুয়ারি এটা রাজীবেরই হয় না এখনো। হ্যাঁ, আমার বারবার মাথায় চিন্তা আসতেছিল যে ধরেন এই অবস্থায় যদি মারা যায়, অলরেডি তো গুনাহ আছে, এগুলোর জন্য তো আল্লাহর সাথে জবাব দিতেই হবে। এটাও যদি আল্লাহ জিজ্ঞেস করেন তখন তুমি কি, মানে আমি কি জবাব দিব? এই জিনিসটা আমাকে খুব হচ্ছিল তখন। তো আমার পুরো সার্কেলের সবাই শাহবাগে গেছে, আমার ক্লাসমেটরা যারা তারা শাহবাগে গেছে, আমার মিউজিশিয়ান ফ্রেন্ড যারা ছিল তারা একবার গিয়ে সংহতি জানিয়ে আসছে, হাজিরা দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমার ওইখানে একবারও যাওয়া হয় নাই এবং আল্লাহ আমাকে এখানে রক্ষা করছেন আলহামদুলিল্লাহ। রাজীবের ঘটনা ঘটলো, আমার দেশ রিপোর্ট করলো, এগুলো তো ইতিহাস এখন। হেফাজতে ইসলামের উত্থান এবং দাবি আসলো 13 দফা, আমি সমর্থন করলাম। আমি তখন লিখতেছি, আমি তখন বাংলা লেখা শুরু করছি। এটা আগ পর্যন্ত পুরো ইংরেজিতে এবং বাংলা প্রপারলি লিখতে পারি না। আমাকে একজন বললো অভ্র নামে একটা জিনিস আছে, এটা নিয়ে ট্রাই করো। তখন শিখতেছি, বাংলা বানান প্রচুর ভুল হয়, একটা বাক্য লিখলে 3টা বানান ভুল, এরকম একটা অবস্থা। ওই সময় আমি এটার পক্ষে কিছু কথা বলার চেষ্টা করছি, সমর্থন করতেছি, বাট আমি নিজের মধ্যে দেখতেছি যে হেফাজতে ইসলামের কথাগুলো আমি সব সাপোর্ট করতেছি, কিন্তু তার 13 দফার মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমার জীবনের সাথে মেলে না বা এখানে আমি আটকায় যাব। তো এই জিনিসটা তখন নিজের মধ্যে একটা এই কাজ করতেছিল এবং আমার চারপাশের সবাই এটাকে সাপোর্ট করতেছে শাহবাগকে। ইনিশিয়ালি কিন্তু অবস্থা এমনই ছিল, আপনিও জানেন, পুরো শহুরে সমাজ ব্যাপকভাবে সমর্থন করছিল, পুরো শহুরে সমাজ। এখানে তো কয়েক ধরনের মানুষ ছিল, শহুরে সমাজ, ইনফ্যাক্ট আপার মিডল ক্লাস, আপার ক্লাস, এরা সবাই সমর্থন ছিল শুরুতে। এরা সবাই ওই মানসিকতার মানে চিন্তায় অ্যাকচুয়ালি এমন না, কিন্তু ওই একটা তোর ছিল তখন, একটা তোর ছিল, এটার কারণে তারা সমর্থন দিচ্ছিল। তো আমি তখন এই জিনিসটা নিজের মধ্যে একটা কনফ্লিক্ট চলতেছিল যে এটা আসলে কেমনে, আমি এটার পক্ষে বলতেছি বাট আমার নিজের জীবনের কি অবস্থা। তো এই তাড়না থেকেই অনেক কিছু তখন খোঁজা শুরু করলাম, জানার চেষ্টা করলাম। শেখ আনোয়ারের অনেক আলোচনা, সাইদ কুতুবের আলোচনা তখন ফার্স্ট বললাম, মালিফুত তরিক, শেখ আব্দুল আজমের লেখা, এরকম অনেক কিছু তখন আসলে পরিচিত হয় ওই সময়। এগুলো কিভাবে পাচ্ছেন আপনি? নিজে খুঁজে, অনলাইনে? হ্যাঁ, নিজে খুঁজে। আমার সাথে কারো কোনো যোগাযোগ নাই, আমি নিজে খুঁজে এই করতেছি। আর আমার নিজের অন্য ফ্রেন্ডদের সাথে এগুলো কথা বলে লাভ নাই, কারণ তারা উল্টা কথাবার্তা বলতেছে। তা আমি একা অনেক কিছু খুঁজতেছি, জানার চেষ্টা করতেছি এরকম। এর মধ্যে 6ই এপ্রিলের যে লং মার্চ ছিল সেখানে আমি গেছিলাম। আচ্ছা, আমার সেগুন বাইচার বাস থেকে আমরা তখন গেছি, আমার কোনো আইডিয়া নেই যে এরকম মানুষ হবে। তো অনেক কষ্ট করে শাপলা চত্বর পর্যন্ত গেছি, মঞ্চ দেখতে পারতেছি না। তো আমার মনে আছে এখনো যে এক তলেবে ইলম ভাই, আমার চুল বড় তখন, উনি আমাকে দেখে হাসতেছে আর কি, উনি বুঝছে যে আমি সাথে আসছি। তিনি বলছে ভাই চুল এত বড় কেন, এরকম বলছে, আমার এখনো মনে আছে। আল্লাহ ওই ভাইকে এই করেন। তো যাই হোক, ওই দিন তো গেল 6 এপ্রিলের লং মার্চ যেটা। 5ই মে ওই দিন আমি বের হয়েছি অন্য একটা কারণে, বাট ওখানে যাই নাই। আমি বাসায় আসছি আসরের পর, মাগরিবের আগে। আমাদের বাসা 9 তলার উপরে আমাদের ফ্ল্যাট, কিন্তু আমাদের এরিয়া রণক্ষেত্র। তখন আমরা ঘরের মধ্যে মুখে কাপড় পেঁচে রাখতে হচ্ছে টিয়ার গ্যাসের গন্ধে, 9 তলার উপরে সারা রাত। আর তখন আমার অভ্যাস ছিল সারা রাত জেগে থাকার। সারা রাত জেগে আসি এবং আমি শব্দ শুনতেছি, ফায়ারিং হচ্ছে, এই সব কিছু শব্দ শুনলাম। সকালে উঠে
দেখলাম খালি হয়ে গেছে এবং রং মেখে শুয়েছিল। তখন আমি আবার একটা ধাক্কা খাইলাম যে এই মানুষগুলো যারা আসলো তারা আসলে কেন আসলো? বেসিক্যালি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য এখানে আসছিল, আর কিচ্ছু তো না। রাষ্ট্র তাদেরকে হত্যা করলো, তাদেরকে আহত করলো, তাদের উপর আগ্রাসন চালালো। এবং সবচেয়ে খারাপ যেটা লাগলো যে আমার আশেপাশের পুরো বলয় কারো এটাতে কিছু যায় আসে না, বরং আপদ গেছে এরকম একটা অনুভূতি। এর 2 দিন পর, সম্ভবত 2 দিন বা 3 দিন পর আমাদের মাস্টার্সের তখন ফেয়ারওয়েল। আমাকে সবাই বলছে হ্যাঁ তুমি আসো, এই সেই, তুই আয়, এই সেই। তখন আমি চিন্তা করতেছি এই জিনিসটা যে এটা কিভাবে সম্ভব যে কিছু লোক এই জন্য আসছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহর জন্য। ওলামায়ে কেরাম ডাকছেন, দিন বুঝলে তো তারাই বুঝেন, আমার চেয়ে তো তারাই নিশ্চয়ই বুঝে, আমি সারাদিন এসব করে বেড়াই, আমি দিন তাদের চেয়ে নিশ্চয়ই ভালো বুঝি না। তো তারা ডাকছেন, মানুষ আসছে, এদের সাথে এই আচরণ করা হলো, হত্যা করা হলো। এখন মানুষ অ্যাক্ট করতেছে অ্যাজ ইফ নাথিং হ্যাপেন, মানে কিছুই হয় নাই, খুব নর্মাল সব ব্যাপার। এখন আমি গিয়ে আনন্দ করবো, ফেয়ারওয়েল তো একটা আনন্দের অনুষ্ঠান, আমি গিয়ে আনন্দ করবো, এটা আসলে কেমনে হয়? তো ওই সময় আমি তখন আর যাই নাই, এবং ওই সময় বেসিক্যালি আমি ডিসিশনে আসছি যে আমি আসলে 2টা নৌকায় পা রেখে চলতেছি। মানে আমার মন এদিকে বলতেছে, আমার মানে আকলও এদিকে বলতেছে, কিন্তু কেউ যদি আমাকে দেখে, কেউ যদি আমার জীবন দেখে, আমার কথাবার্তা শুনে, তাকে মনে হবে আমি ওই দিকের। তো ওই সময় আমার মনে হলো যে না, আসলে এখানে পরিবর্তন হওয়ার প্রয়োজন, এবং ওইখানেই কনসিয়াসলি ডিসিশন নেওয়াটা তখন। যদিও পরিবর্তনের প্রক্রিয়া আরও সময় লাগছে, ব্যাপারটা এমন না যে মানে গুনাহগার বান্দা, সময় লাগছে, রাতারাতি পরিবর্তন আসছে এমন না, বাট এই সময়টা লাগছে আর কি। বাট মূল ট্রিগারটা শাপলা এবং শাহবাগ ছিল। মানে এটা এমন না যে আপনাকে কেউ ওখানে ডেকে নিয়ে গেছে? কাউকে চিনতাম না, আমি লিটারালি কাউকে চিনতাম না। আমি খালি ফেসবুকে কিছু আইডি ফলো করতাম, যেসব আইডির অল্প কিছু মনে হয় এখন অ্যাক্টিভ আছে, আপনি তো জানবেন এরকম। আর কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, নিজেই। এবং এটা ভালো হয়েছে আমার মতে, নিজে হওয়ার কারণে আমার খোঁজার বা জানার বা মনোযোগ দেওয়ার ক্ষেত্রে হয়তো আমি একটু বেশি দিতে পারছি। আচ্ছা, এই ক্ষেত্রে মানে পরিবারের কেমন ছিল? হঠাৎ করে আপনি পরিবর্তিত হচ্ছেন। ভালো ছিল না মানে এটা আপনি চিন্তা করে দেখেন, আমাদের ওই সোশ্যাল ক্লাসের জায়গা থেকে যদি চিন্তা করেন, এটা তাদের জন্য মানে করেন ছেলে পালায় গেছে মেয়ে নিয়ে, অথবা ছেলে নেশা করছে, অথবা ছেলে আরো কোনো একটা খারাপ কাজ করছে, এটার চেয়েও বেশি অনেকটা চিন্তার বিষয় হলো যে সে হঠাৎ করে টুপি পরা শুরু করছে, দাড়ি রাখা শুরু করছে। না নামাজ পড়া হয়তো খারাপভাবে দেখে না, বাট এই ব্যাপারগুলো ছিল। তো ওই জায়গা বা যায় আগে খারাপ মানে যেগুলো করতো ওগুলো বাদ দিয়ে ফেলাটা, হ্যাঁ হঠাৎ করে এরকম চেঞ্জ হচ্ছে, এটা ইতিবাচক ছিল না। খুব বেশি বাধা দিয়েছে এমন না, এটা একটা কারণ আছে বাধা না দেওয়ার, সেটা হলো যে মানে আমাকে বাধা দিয়ে লাভ হয় না, এটা আগে দেখছে, তারা জানে এটা হচ্ছে, ওই কারণে ওইভাবে মানে বেশি বাধা গেলে আবার অন্য কি হয় এই জন্য। কিন্তু অবভিয়াসলি কনসার্নের জায়গা ছিল, ইতিবাচক এভাবে ছিল এমন না। তবে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনের কথা তো শুনি, তাদের আরো অনেক কষ্ট ফেস করতে হয়, ওইরকম হয় নাই আলহামদুলিল্লাহ। এটা মানে কেমন সময় লাগছে আপনি এই মনে করেন পরিবর্তনটা? হ্যাঁ ভালোই সময় লাগছে। এটা 13 থেকে ধরেন সবকিছু ওভারঅল ছেড়ে টেড়ে দিছি, এগুলোর জন্য মনে করেন ধরেন গান বাজনা বা এরকম যা ব্যাপার ছিল, এটা হয়তো ধরেন 14 শুরু, মোটামুটি রাফলি 1 বছর ধরা যেতে পারে। আমরা এই আলাপগুলো ইনশাল্লাহ আরও সম্ভব হলে আরও কিছু শুনবো, আপনি যেটুকু বলতে চাইবেন। আচ্ছা, এমনি জানতে চাও, এই পুরনো ভাই বেরাদারদের সাথে যোগাযোগ হয় এখন? না, ওইভাবে তেমন একটা হয় না, এবং এটা আমি ইচ্ছা করেই করছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে অনেকেই এটা মনে করে যে আমার তো আসলে তাদের গিয়ে দাওয়া করা উচিত বা তাদের সাথে কথাবার্তা বলা উচিত এরকম, বাট আমি ফিল করতেছিলাম ওই অবস্থায় আমি যদি এটা যাই, আমি তাদেরকে দাওয়া করতে পারবো না, তারা আমাকে দাওয়া করে সরাই নিয়ে আসবে, এটা আর কি। আর পরবর্তীতে যেটা হয়েছে, আমার কথাবার্তা বা অবস্থান এগুলো সবই খুবই পাবলিক, তো এটার কারণে আসলে অন্যরাও একটু দূরে দূরে থাকছে। তো ওই সময়ের আমার একজন ফ্রেন্ডের সাথে এখন খুব ভালো যোগাযোগ আছে আলহামদুলিল্লাহ, সেও প্র্যাকটিসিং। আর 1-2জন ফ্রেন্ড মাঝে মাঝে যোগাযোগ করে, এরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, একদম স্কুল বয়সের ফ্রেন্ড, তারা যোগাযোগ করে বা তাদের সাথে যোগাযোগ হয়, বাট ওইভাবে ওই সময়ের অন্য কারোর সাথে ওইভাবে তেমন আর এখন সম্পর্ক নেই বা যোগাযোগ নেই। মানে আপনিও ছেড়ে আসতে হয়েছে। আপনিও মানে এখন তো আর এই ভয় নেই যে তাদের দাওয়াটা কাজ করবে, এখনও কি মনে হয় না যে এদের সাথে যোগাযোগ করি, বা আপনার বক্তব্যটা ওরা শুনলো, কথা শুনলো, আমার বক্তব্যটা বলে শুনতে পারে, একটা বন্ধুত্বের জায়গায় আলাপ করা,
যে যাদের সাথে আপনি একটা লম্বা সময় কাটাইছেন? হ্যাঁ, এই জায়গা থেকে বিশেষ করে এখন দেশে মানে আগের তুলনায় এখন অনেক হ্যাঁ ডেফিনেটলি ভালোভাবে আসছে। না, ব্যাপারটা শুধুমাত্র এটা না যে মনে করেন প্রশাসনের দিক থেকে সমস্যা বা দেশের সিচুয়েশনের জায়গাতে, আমি তো ভাই ওই জায়গা থেকে আসছি, তাদের চিন্তা ভাবনার ব্যাপারগুলো আমি বুঝি, সো আমি জানি যে ওভারঅল তারা এই জিনিসগুলো কিভাবে দেখে। সো ওই জায়গা থেকে আমার কাছে এটা মনে হয়েছে যে ধরেন আমার সময়টা তো অনেকভাবে আমি ভাগ করতে পারি, অনেকের সাথে আমি সময় দিতে পারি, অনেকের সাথে কথা বলতে পারি। ওইখানে যদি আমি প্রায়োরিটাইজ করি যে কাদেরকে আমার সময় আগে দেওয়া উচিত, কাদের পরে দেওয়া উচিত, না সময় দেওয়া না, এমনি যোগাযোগের কথা বললাম। না ওভাবে আগ্রহ তেমন একটা ফিল করিনি আমি। আচ্ছা আচ্ছা, কেউ যারা আপনার এটা দেখলে হয়তো অনেকেই নতুন করে যোগাযোগ করতে পারে আবারও। শিওর না, হতে পারে। আচ্ছা, আপনার মানে দিনের দিকে ফিরে আসা, আপনার ভাষায় যেটা, এটা তো জানলাম। আপনার রাজনৈতিক ভাবনা, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। রাজনৈতিক বলতে আমাদের দেশে তো আবার রাজনৈতিক মানে দলীয় মনে করে, কোন দল করে এটা না, মানে আপনি আপনার রাজনৈতিক ভাবনাটা কেমন, পলিটিক্যাল, সেটা আপনি কি ধরনের ভাবেন, আপনার রাজনৈতিক ভাবনাটা কি? আচ্ছা, আমার কাছে মনে হয় যে বেসিক রাজনৈতিক ভাবনাটা সব মুসলিমের আসলে একটাই হওয়ার কথা, এবং 2-3টা পয়েন্ট এখানে আছে যেখানে সবার আসলে অ্যাগ্রি করার কথা বা অ্যাগ্রি করে মানুষ। যে একটা হলো যে আমাদের সমাজ, আমাদের শাসন, আমাদের জীবন সবকিছুই আল্লাহর বিধান দিয়েই হওয়া উচিত, এবং এই জন্যই আল্লাহ এই দিনটাকে পাঠাইছেন। এবং যে রাজনৈতিক ব্যবস্থার ভেতরে আমরা থাকবো, সেই রাজনৈতিক ব্যবস্থাটা এমন হওয়া উচিত যেটা ইসলামের যে শিয়ার আছে, ইসলামের যে পবিত্র জিনিসগুলো আছে সেগুলোকে রক্ষা করবে এবং উম্মাকে রক্ষা করবে। পাশাপাশি এটা আদল এবং ইনসাফের যে ব্যাপারটা আছে সেটা নিশ্চিত করবে, এটা হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ এগুলোকে নিশ্চিত করবে। এবং এই বিষয়টাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সিস্টেমটা আমাদের দিয়েছেন সেটার মধ্যে এটাই হবে। এবং এটার মধ্যে মনে করেন একদম ছিন্নমূল মানুষ থেকে শুরু করে প্রকৃতির যে রাইট, সবার অধিকার, যিনি অধিকার দাতা তিনি ঠিক করে দিয়েছেন, ওটা বাস্তবায়ন করাটাই হলো এই সিস্টেমটার কাজ। এবং এটার মধ্যে মনে করেন যেটা বললাম যে ছিন্নমূল মানুষ থেকে শুরু করে প্রকৃতির যে অধিকার, প্রকৃতির উপর আমরা যে ধ্বংসযজ্ঞ এখন চালাচ্ছি, সেই জায়গাতেও কিন্তু সবকিছু এটার মধ্যে আছে, ইভেন পশু পাখির অধিকার সহ বা সবকিছুই। সো মূল বিষয়টা আসলে এটা, আমরা সবাই আসলে এটাই চাই। এখন এই জায়গাটা চাওয়ার ক্ষেত্রে কিভাবে অগ্রসর হতে হবে, কিভাবে কাজ করতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাজ করা উচিত, এখানে বাস্তবতা কি, এই জায়গাগুলোতে মতপার্থক্যের বিষয়। তো মূল আমার রাজনৈতিক চিন্তা যদি বলেন, আমি মনে করি এটা একদম বেসিক্যালি আমার নিজের কোনো কিছু না। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমাদের আকাবিরিন যারা ছিলেন, শাহ ওয়ালি আল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে একদম হাজী শরীফুল্লাহ বলেন, সৈয়দ আহমেদ শরীফ বলেন, মাওলানা উলায়াত আলী, ইনায়াত আলী বলেন, শেখুল হিন্দ বলেন, সবারই তো আসলে আলটিমেটলি এই জায়গাতেই সবাই একরকম। তো এটা আমার নিজের কোনো আলাদা অবস্থান আমি তৈরি করছি ব্যাপারটা আমার সেরকম মনে হয় না। এটাই ইসলামের মৌলিক অবস্থান আমি মনে করি। বাকি বাংলাদেশের ক্ষেত্রে কি করণীয় হবে সেই জায়গায় হয়তো বা আরও আলোচনা হইতে পারে। আপনি কি মনে করেন বাংলাদেশের জনগণের জন্য বা বাংলাদেশে আল্লাহ তাআলার মানুষের জন্য যে ইনসাফ ঠিক করছেন, মানুষের জন্য যে অধিকার ঠিক করছেন, যেটা সর্বোত্তম, এটা নিয়ে তো মুসলিম হিসাবে কারো কোনো সন্দেহ থাকার সুযোগ নেই। মানে এটা তো কালেমার শর্ত, এটার উপরে ঈমান নিয়ে আসছে। তো এই অধিকার প্রতিষ্ঠায়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কি করণীয় আছে বলে আপনি মনে করেন? করণীয় জায়গাটা এটা কি পদ্ধতিগত বলছেন? মানে না, আমি পদ্ধতি বলতে একেবারে এভাবে করা, বা মানুষের করণীয় কি, আপনার করণীয়, আপনার করণীয় কি বলে আপনার মনে হয়? আচ্ছা, আমাদের সমস্যা, আমার কাছে এটা মনে হয় প্রথমত কয়েকটা পয়েন্ট বলি আর কি। প্রথম বিষয়টা হলো যে এখানে মূল সমস্যাটা কোন জায়গায়, এটা ঠিক করা। মূল সমস্যাটা হলো বেসিক্যালি আমাদের উপর একটা ব্যবস্থা চাপাই দিয়ে যাওয়া হয়েছে, যেটা কলোনিয়ালরা চাপাই দিয়ে গেছে, এবং ওটা আমরা এখন টেনে নিয়ে যাচ্ছি। এই সিস্টেমটা আসলে মূল প্রবলেমটা। এবং আপনি যদি আল্লাহর সিস্টেমটা আনতে চান, সেটাই আনতে চান, এই সিস্টেমটা সরাই আনতে হবে, আর কোনো উপায় আসলে নাই। এটার ভেতর দিয়ে এটা আসলে হচ্ছে না। এখন বাংলাদেশের বাস্তবতাগুলো, পৃথিবীর অন্যান্য জায়গায় অনেক কিছু হচ্ছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতাগুলোর সাথে সেটার পার্থক্য আছে। এটা আমি আরও অনেক জায়গায় তো আলোচনা করছি। ফর এক্সাম্পল ধরেন আফগানিস্তানের কথা আমরা অনেকেই বলি, কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের অনেকগুলো মৌলিক জায়গায় মানে পার্থক্য আছে। ভূপ্রকৃতি ফর এক্সাম্পল, পাহাড় ঘেরা, ল্যান্ডলক কান্ট্রি, এই পার্থক্যগুলো আছে। ইতিহাস, তাদের যে লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, সেখানকার মানুষের নেচারটা যেমন, তাদের সমাজের ব্যাপারটা, আগ্রাসনের একটা ভূমিকা আছে। এরকম অনেক প্রতিপক্ষটা কারা, এরকম ব্যাপার আছে। কারণ জনমানুষকে বুঝতেও হয় প্রতিপক্ষটা কারা। এরকম অনেক বিষয় আছে যেটা আসলে
আমাদের সাথে মেলে না, ব্যাপারটা একেবারে ভিন্ন। তো যেভাবে তারা ওখানে অগ্রসর হতে পারছেন, তারা অস্ত্রের লড়াই করছেন, সেই সুযোগটা আপাতদৃষ্টি মনে হয় বা সেই ফিজিবিলিটিটা আমাদের এখানে নাই। তো আমাদের এখানে দাওয়ার জায়গা থেকে বা সামাজিক অ্যাক্টিভিজমের জায়গা থেকে, ইসলার জায়গা থেকে এইভাবে করাটাই আমার কাছে সামাজিক বিপ্লবের মতো বলতে ধাপে ধাপে এখানে একটা অনেকগুলো মানে এটা একটা লম্বা প্রক্রিয়া আসলে, এবং এটাও মাথায় রাখা প্রয়োজন যে এটা একদিনে হবে না। কেন হবে না? কারণ আমাদের সোসাইটিটা বড় হচ্ছে একটা পার্টিকুলার সিস্টেমের মধ্যে, একটা পার্টিকুলার এডুকেশন সিস্টেমের মধ্যে। তার জীবনে কার্যত সে ফিলোসফি নিয়ে ভাবে নাই, সে এইসব ভাবে নাই, বাট কার্যত সে একটা নির্দিষ্ট ওয়ার্ল্ড ভিউর জায়গা থেকে দুনিয়াটাকে দেখে। এবং ইসলামের ব্যবস্থা কেমন হবে সেটা কিন্তু সে জানে না, আমরা কেউ কিন্তু দেখি নাই। সো তার সামনে প্রেজেন্ট করার ব্যাপার আছে, তার মনে করতে হবে যে এটা একটা ভায়াবল হইতে হবে, তাকে বুঝতে হবে যে এটা আসলে একটা গন্তব্য যেখানে আমি যেতে পারবো। এবং এর সাথে আপনি অ্যাড করেন আমাদের দেশের যে কাঠামোগত ইসলাম বিদ্বেষের ব্যাপারগুলো আছে, কালচারাল হেজিমনির যে ব্যাপারগুলো আছে, একটু আগে বলতেছিলাম যে বাঙালি পরিচয়ের ব্যাপারটা যেভাবে তৈরি করা আছে, সংস্কৃতির ব্যাপারটা জনপরিসরে, আমি যখন আমার ব্যক্তি পরিচয়ে কোথাও যাই, আমার পরিবারের পরিচয়ে কোথাও যাই, আমি একরকম, আমাকে একভাবে তারা দেখে। যখন আমরা একসাথে হয়ে মুসলিম হিসেবে রাস্তায় যাচ্ছি, তখন আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন। এই বাস্তবতাগুলোও কিন্তু আছে। আপনি একটা জিনিসকে পরিবর্তন করতে চাচ্ছেন, কিন্তু এতগুলো সমস্যা আপনার সামনে আছে। তো এগুলো অতিক্রম করেই তো সামনে আগাতে হবে। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে এখানে প্রথমত সমাজ সংস্কারমূলক কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা, সামাজিক আন্দোলনের দিকে যাওয়া, পরবর্তী আল্লাহ চাইলে সমাজ বিপ্লবের দিকে যাওয়া, পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া, এটা একটা দিক। পাশাপাশি সাংস্কৃতিক ময়দানের যে লড়াই, একটু আগে আমরা বলতেছিলাম, সেটার ব্যাপার আছে। মানুষের চিন্তায় এই শিফটটা আনা প্রয়োজন, যে মানুষকে মনে করতে হবে যে এই ব্যবস্থার একটা বিকল্প আছে, এবং এই বিকল্পটা আমার লাইফে এভাবে রেলেভেন্ট, এই জিনিসটা আমার সমস্যাগুলো এভাবে সমাধান করবে, এই জিনিসটা তার সামনে আনতে হবে, তার মনোজগতে ওই পরিবর্তন আনতে হবে। একটা কথা আছে যে দুনিয়ার যে কোনো বিপ্লব আসলে কি করে, মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়ে গেছে সেটাকে জাস্ট বাস্তবায়ন করে। সো এই পরিবর্তনগুলো আনা প্রয়োজন, এবং এই জন্য আমি মনে করি কাজগুলো আমাদের বেশি ফোকাস করা উচিত। আমি বারবার এটা বলছি যে আমাদের বেশি ফোকাস করা উচিত সাংস্কৃতিক এবং সামাজিক ডোমেনে। এবং সাংস্কৃতিক বলতে আমি গান বাজনা করা, নাচ সাংস্কৃতিক বুঝাচ্ছি না, মানুষের যাপিত জীবনের মধ্য দিয়ে যে সংস্কৃতি উঠে আসে সেই স্ফেরের কথা বলতেছি। পাশাপাশি এখানে অন্য আরও পদ্ধতি বা অন্য আরও পন্থা নিয়ে কথা হতে পারে, আমার এগুলোতে কোনো আপত্তি নেই। তবে সেটা শরিয়ার সীমার ভেতরে, এমন কোনো কিছু না যেটা মৌলিকভাবে শরিয়ার শিক্ষার সাথে সাংঘর্ষিক, অথবা ইমান বা তাওহীদের মূলনীতির সাথে সাংঘর্ষিক, মৌলিকভাবে অথবা ফাংশনালি, যেই কারণে ডেমোক্রেসির ব্যাপারে আমরা আপত্তি করি বা আমি আপত্তি করি। এটা আমরা এটা নিয়ে লম্বা আলাপ করতে পারবো আরও এক সময়, যে ডেমোক্রেসি ইস্যুগুলো নিয়ে। তবে মানে আপনার পলিটিক্যাল ভিউটা এটাই আমার মনে হয়, আমি বুঝলাম যে মানুষের অধিকার, আল্লাহ তাআলা প্রদত্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, মানুষকে বোঝানো, মানুষের মধ্যে মানুষ না, মানুষ হাক্কুল ইবাদ, হ্যাঁ, সব মাখলুকের বোঝানো মানুষকে, রাইট, মানে মানুষ যেন সচেতন হয়। এটা তো ইসলামের অধিকার, তো একটা পিঁপড়ারও অধিকার সংরক্ষণ করা হয়। ফোরাতের তীরে যদি একটা কুকুরও আছাড় খায়, সেটা এটা তো কথার কথা ছিল না, এটা আসলে ইসলামের, মানে এটা যে ওমরের উদারতা না, মানে ওমরের সুফিবাদ না, এটা হলো দায়িত্ব, এটাই শরিয়া, এটাই হলো দায়িত্ব তার। এই দায়িত্বের জন্য ওমর নিয়োগ পাইছে, তো এটা ওমরের ডিউটি। হ্যাঁ, এবং সবচেয়ে দুর্বল যে শাসন তার সহযোগী, তার মিত্র, এবং শক্তিশালী কাছ থেকে দুর্বল অধিকার সে আদায় করে দিবে। এগুলো কোনোটাই মানে কোনো শাসকের উদারতাও না, সুফিবাদও না, এগুলো না, এটা তাদের ব্যক্তিগত মহত্ব না, এটা ইসলামের মহত্ব। এটা হলো আল্লাহ তাআলা তাকে এই দায়িত্ব, যে শাসক হবে তার দায়িত্ব এটাই। তো এ বিষয়গুলো আসলে আমাদের সমাজ তো মানে রাজনৈতিক ভাবনা, আপনি যেটা বললেন যে একটা হওয়া উচিত, এটা তো অবশ্যই একটাই হওয়া উচিত। কেউ যদি ভিন্ন ভিন্ন পদ্ধতি থাকে, এটা ভিন্ন কথা, এটা হতেই পারে। কেউ যদি মনে করে যে আমি মানুষকে বুঝাইয়া বলবো, কারো মন হতে পারে আমি ইসলামের মাধ্যমে মানুষকে করবো, অনেকগুলো পদ্ধতি হতে পারে। মানে সভা সমাবেশের মাধ্যমেও কেউ বিপ্লব হতে পারে। এবার যেটা হলো ছাত্র জনতা যেটা করলো, এটাও হতে পারে। কিন্তু ওই যে আগে মানুষকে বোঝানো যে আল্লাহ তাআলা মানুষকে কি অধিকারগুলো দিচ্ছে মানুষের জন্য, সমাজের জন্য,
এইটাই বোধহয় আমরা এখনো নিয়ে যেতে পারি নাই। এক্স্যাক্টলি, মানে এবং মানুষকে বোঝানো এবং বিদ্যমানতার সাথে পার্থক্যটা বোঝানো, পার্থক্যটা। এবং নবীদের দাওয়া যদি আপনি দেখেন আলাইহিমুসাল্লাতুয়াসসালাম, তারা যখন দাওয়া করছেন সমাজের মানুষ কিন্তু প্রথমে এই জিনিসটা বুঝছে যে তারা কিন্তু ভিন্ন কিছু একটা কথা বলতেছেন, এবং ওটা কিভাবে ভিন্ন এটা তারা বুঝতো। তো এই বিষয়টা আসলে স্পষ্ট না। তো আপনি যদি চিন্তা করেন এই যে আপনি আলটিমেটলি যে গন্তব্যে যেতে চান, এটা কিন্তু মাল্টি স্টেজ একটা বিষয়। তো প্রথমে তো সমাজকে ওই বোঝাতে হবে, ওই কনসিয়াসনেসটা তার মধ্যে তৈরি করতে হবে, ওই জাগরণটা তার মধ্যে আসতে হবে। তো ওই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি, এবং এটা আমি অনেক জায়গায় বলছিও যে মৌলিক দ্বন্দ্বটা যে কোথায় এটাও তো আমরা আসলে খুব একটা স্পষ্ট করতে পারি নাই। আমরা হয়তোবা কিছু রেটরিক তার সামনে দিতে পারছি, কিন্তু মৌলিক দ্বন্দ্বটা আসলে স্পষ্ট করা হয় নাই। মানুষকে তো বোঝানো, মানে আল্লাহ তাআলা আসলে কি অধিকার দিছে মানুষকে, হ্যাঁ, এবং এই ব্যবস্থা সেটার পার্থক্যটা কোথায়, এটা কেন বেটার, এবং এটা আসলে তুমি কি পাবা, কোন জিনিসটা থাকবে না, কোন জিনিসটা থাকবে, এবং বর্তমান যেটা আছে এটার সমস্যাটা কোথায়, ফাঁকিটা কোথায়, এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক কিছু আছে। আল্লাহ তাআলা তো এটাও অধিকার, আমি যে সবজি খাবো এই সবজিতে ফরমালিন থাকবে না, এটা আমার অধিকার, এটা আল্লাহ প্রদত্ত অধিকার। অবশ্যই, মানে বা আমরা যে সিন্ডিকেট নিয়ে কথাবার্তা বলি, দ্রব্যমূল্য নিয়ে কথা বলি, এগুলো সব মুহতাসিবের কাজ, এগুলো তো আল্লাহ আমাকে, এই অধিকারটা আল্লাহ দেওয়া, মানে এটা শুধু আমার আদায় করে নিতে হবে। বাস্তবায়নের জায়গাটা মানে ইমপ্লিমেন্ট করার, মানে টেম্পোরাল যে রুলার বা টেম্পোরাল যে অথরিটি, মানে দুনিয়াবি যে অথরিটি, তার কাজ হলো এটা প্রপারলি হচ্ছে এটা এনশিওর করা। সে অধিকার দিচ্ছে না, অধিকার দেওয়ার মালিক ঠিক করে মানে দিচ্ছে। এটা তো এই সিন্ডিকেট থাকবে না, মানে আল্লাহ অধিকার দিচ্ছে যে এই সিন্ডিকেট কেউ করতে পারবে না, এটা আল্লাহ তাআলার বিধান। তো এটাকে কার্যকর করানোর জন্য আসবাবে দুনিয়া এটা জায়গাটা অথরিটি তৈরি করা, একটা ব্যবস্থা তৈরি করা যারা জুলুম ঠেকাবে মানুষের। আসলে তো মানে ইসলামী শাসন ব্যবস্থা বা আল্লাহ তাআলার দেওয়া যে আইন, যে নিয়ম শৃঙ্খলা, এটা তো শুধু কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য না, মানে কারো অন্যায়ের কেউ যুদ্ধ করতে আসলে এটা ঠেকানো না, শুধু এই যে সমাজে মানে মানুষের যে অন্যায়, মানুষ অটোমেটিক করে যে অন্যায়গুলো, যেমন এই সিন্ডিকেটগুলো, এগুলো তো অন্য দেশ থেকে এসে কেউ করতেছে না, এগুলো আমাদের সমাজে আমাদের। এইটা ঠেকানোর জন্য তো একটা অথরিটি দরকার। এই অথরিটিটাই আল্লাহ তাআলার বিধান মেনে চললেই হয়। তো এটা মানুষকে বোঝানোটাই, এবং মৌলিকভাবে যে সিস্টেমের অধীনে এটা হচ্ছে সেটা ইসলামের সিস্টেমটা হইতে হবে। হ্যাঁ, মানে এই যারা এটা করবে তারা যদি আল্লাহ তাআলা বিধানগুলো মেনে চলে এবং বিধানগুলো কার্যকর করে, তাহলে তো হলো। এবং মানুষকে সচেতন করা, মানুষ যেন জানে যে এটা আমার অধিকার, এবং যিনি দায়িত্বে এরকম একজনকে বসাইতে হবে, এরকম একটা সিস্টেমে তৈরি করতে হবে যেটা আমার এই অধিকারগুলো বাস্তবায়ন হয়। জি, শাসনের ভিত্তিটা ইসলাম হবে। এবং এখানে দুটো পয়েন্ট অ্যাড করি, ওই যে ওয়াইল হাল্লাকের একটা বই আছে, বিখ্যাত বই ইম্পসিবল স্টেট, ওখানে একটা কথা বলছে আমার, মানে কথাটা খুবই ভালো, যে ইসলামী শাসন ব্যবস্থায় শাসক হলো একটা গ্লোরিফাইড খানসামার মতো। শাসক আসলে একটা গ্লোরিফাইড খানসামার মতো, সে রাজা ধীরাজ এইসব এরকম কিছু সুযোগই নেই তার। আরেকটা পয়েন্ট হলো এটা ট্রুলি সবার জন্য, সব মাখলুকের জন্য এবং সব মানুষের জন্যই তাদের যে অধিকার, ট্রু অধিকার, মানুষের বানানো অধিকার না, মানুষের খালেক যে অধিকারগুলো দিয়েছেন, এগুলো এই একটা মাত্র ব্যবস্থার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব, আর কোনোভাবে সম্ভব না। এবং আমাদের দেশে অনেকগুলো প্রবলেম আসলে এভাবে সলভ করা যায়। যেমন একটা প্রবলেম অমুসলিম যারা আছে, ইভেন তাদের ক্ষেত্রেও, তারা তাদের ক্ষেত্রেও তাদের জন্য ইনসাফটা তারা এটার মধ্যেই পাবে। এবং ইভেন আমাদের যেসব অনেক প্রবলেম আছে, ফর এক্সাম্পল এথনিসিটি নিয়ে আমাদের কিছু প্রবলেম আছে, পার্বত্য চট্টগ্রামের প্রবলেম আছে, ইসলামের মধ্যে কিন্তু এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করা সম্ভব। কারণ এই বাঙালি বা কে কোনটা, কোন এথনিসিটি, এটা এত বড় তর্কই না সেখানে, রাইট? আপনি খুব ইজিলি এটা সলভ করতে পারবেন। তো এটা এটা লম্বা আলোচনা করা সম্ভব। নানা ডোমেইনে আমরা যদি ফাংশনালি দেখি, দিস ইজ দ্য বেস্ট সিস্টেম যেটা এই প্রবলেমগুলো সলিউশন দিতে পারতো। আমার মনে হয় যে আমরা সমাজের মধ্যে এই আলাপটা এখনো আমরা হাজির করতে পারিনি, তুলে ধরতে পারিনি। যে তাহলে মানুষই চাইতো, মানে একটা অংশ চাইতো, যেটা নবীদের দেওয়ার ক্ষেত্রে সবসময় বেশিরভাগই চাইতো, অন্তত মুসলমানদের অন্তত বোঝার পরে। ডেফিনেটলি, মানে যারা মুমিন যারা, তারা তো অবশ্যই বেশিরভাগ তারা এটা অবশ্যই চাইতো। সামান্য একটা অংশ তো বুঝে শুনেও বিরোধিতা করবে, হ্যাঁ, এটা তো থাকবেই। মানে নবীদের দাওয়ার প্যাটার্ন যেটা, যে ওনারা যখন কোনো জায়গায় দাওয়াত দিচ্ছেন, সমাজের মধ্যে পোলারাইজেশন হয়েছে, দুটা ভাগ হয়ে গেছে, সো এই জিনিসটা হতো। কিন্তু এটা আগে দাওয়াতটা পৌঁছানোর পরে, তা আমাদের সমাজে তো আমরা এই দাওয়াতটা পৌঁছাতে পারি নাই, সমাজে ব্যাপকভাবে এটা হয় না, ব্যাপকভাবে হয় এটা। মানে আমার পরিবার, আপনার পরিবার, আমরা তো আমাদের পরিবারের কয়জনই এই বিষয়গুলো স্পষ্ট। একটা হলো জানে যে ইসলাম ভালো, মানে ঠিক কি ধরনের ভালো, বিশ্বাসের জায়গা থেকে, তাকে কি অধিকারটা দিচ্ছে ইসলাম। আসলে মানুষকে, একজন গার্মেন্টস শ্রমিক
সে তার অধিকার, মানে আমাদের দেশে তো এটা তো আধুনিক দাসত্বর মতো হয়, এগুলো রাষ্ট্রের উপকার হয়, সেটা রাষ্ট্রের উপকার হয়ে এদের অধিকার কিভাবে হতে পারে, এখানে ইসলামে তো এগুলোর স্পষ্ট বয়ান আছে। এই বয়ানগুলো আমরা আনতে পারি না। এটা না হোক গার্মেন্টস শ্রমিকরাই বোধহয় সবসময়, তো ইসলাম তো সবসময় মানে মুসলিমের ধর্ম, মুসলিমদের পাশে বেশি থাকে। তো এটা এই যে বয়ানটা আমাদের না আনতে পারাটাও আমাদের ব্যর্থতা। আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আরো বিস্তারিত অনেক বড় ব্যর্থতা, আমাদের দায়, এবং এটা একটা দায়িত্ব আমাদের। হ্যাঁ, ব্যর্থতা বলে বসে থাকার সুযোগ নাই, ডেফিনেটলি। জি, আমাদের আমি এই আলাপটা আমাদের করা উচিত। আমি যে এই প্রশ্নটা এখন করব, কারণ আমরা মানুষ সম্ভবত, এটা বাঙালি বললে ভুল হবে, মানুষে ভুলে যায়, মানুষ বেশি দিন মনে রাখতে পারে না। হাসিনার শাসন আমরা 2009 থেকে 2024 হাসিনার শাসন দেখছি। এই সময়টাকে আমি চাই এই আলাপটা থাকুক আমাদের সমাজে। এটা কিন্তু মানে আধুনিক যে আধুনিক বিশ্ব ব্যবস্থা বলি, ওখানে ওরা এই জিনিসগুলো রেখে দেয়, আলাপটা কোনোভাবে মুছে যেতে দেয় না। হিটলারের আলাপ এরা প্রজন্ম ধরে রেখে দিচ্ছে। তা আমার তো মনে হচ্ছে যে এই কয়েক মাসে আমরা অনেক কিছু ভুলে যেতে শুরু করছি। তো আলাপগুলো মাঝে মাঝে আসা উচিত। আপনার মূল্যায়ন হাসিনার শাসনটা এই 2009 থেকে 2024 কেমন ছিল? এটা হাসিনার শাসন, এটা প্রবাবলি মানে এই জমিনের, খালি বাংলাদেশ বলতেছি না, এখানে যত শাসন আসছে সম্ভবত যদি একটা লিস্ট করা হয় সবচেয়ে খারাপ শাসনগুলোর, এটা প্রবাবলি সেই লিস্টের মধ্যে থাকবে। এবং হাসিনা শাসনের যে বিষয়টা ঘটছে, এটার সাথে আসলে ইন্ডিয়ার ব্যাপারটা জড়িত। হাসিনা শাসন এটা ছাড়া বলা আসলে সম্ভব না। ভারত বাংলাদেশে নানাভাবে ইন্টারফেয়ার করে, নানাভাবে কাজ করে, নানা অক্ষে কাজ করে। তাদের সাংস্কৃতিক ফ্রন্ট থাকে, সামাজিক ফ্রন্ট থাকে, ফিনান্সিয়াল ফ্রন্ট থাকে, আর তাদের গোয়েন্দা অ্যাক্টিভিটি তো থাকে, এটা আমরা জানি। ভয় একটু বেশি আমরা ভয় পাই হয়তোবা, কিন্তু বাই ফার তাদের সবচেয়ে সফল ফ্রন্টটা হলো রাজনৈতিক ফ্রন্ট। এবং বাংলাদেশে ভারতের 1 নম্বর রাজনৈতিক ফ্রন্ট হলো আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ বেসিক্যালি হাসিনার রেজিম, যেই সময়টার কথা আপনি বলতেছেন, এটা বেসিক্যালি ভারতের এক ধরনের প্রক্সি শাসন বাংলাদেশের মধ্যে চালু করে দিয়েছিল এই সময়ে। এবং আওয়ামী লীগ যেই জিনিসটা ভারতকে দিতে পারছে, ওই যে একটা কথা ছিল, হাসিনার কথা ছিল, যা দিয়ে আসছি সারা জীবন ভুলতে পারবে না, এরকম যা দিয়ে দেওয়া হয়েছে। সো আওয়ামী লীগ যেটা দিতে পারছে অন্য কোনো দল এটা দিতে পারবে না। আওয়ামী লীগ যেভাবে ভারতের হাতিয়ার হিসেবে কাজ করছে, অন্য কোনো দল চেষ্টা করলে ওটা পারবে না। কারণ আওয়ামী লীগের কিছু একটা মানে অনেকগুলো বৈশিষ্ট্যের একটা ইউনিক সংমিশ্রণ আওয়ামী লীগের মধ্যে ঘটছে। দেখেন, সবচেয়ে পুরনো রাজনৈতিক দলগুলোর একটা, সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটা, 71-এর যে বয়ান বা মুক্তিযুদ্ধের যে বয়ান, সেটার উপরে ভার্চুয়ালি মনোপলি, মানে একচেটিয়া আধিপত্য। সাংস্কৃতিক যে অক্ষটা আছে সেটা এদের ভারতপন্থী অথবা আওয়ামী লীগের হয়েই তারা কাজ করে। এই অংশটা পুরোটাই আওয়ামী লীগের বয়ানটার পক্ষেই মোরাললেস। তৃণমূলে তাদের অবস্থান যেটা ছিল, এবং তাদের যেই সহিংসতার ক্যাপাসিটি, রাজপথে সহিংসতার যে ক্যাপাসিটি, এই সবগুলো একসাথে আপনি আর কোনো দল পাবেন না যে দলের মধ্যে এই সবগুলো একসাথে মানে সংমিশ্রণ আছে। এই কারণে আওয়ামী লীগ যেভাবে ভারতের হয়ে কাজ করতে পারছে, আর কোনো দল সেটা পারতো না। এবং এই কারণেই আমরা দেখছি, আপনি যে শাসনের কথা বলতেছেন, যে এটা ভয়ঙ্কর জুলুমের একটা শাসন ছিল। আমাদের সমাজের মোটামুটি সবগুলো জায়গার মধ্যে পচন ব্যাপক পর্যায়ে পৌঁছায় গেছে, প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, এগুলো তো সবাই আলোচনা করেই। জুলুমগুলোর কথা জাস্ট লিস্ট যদি করে যান, আপনি মনে করেন পিলখানা থেকে শুরু করে শাপলা হইলো, তারপরে মোদিবিরোধী আন্দোলন হইলো, গুম খুন নির্যাতন হইলো, লক্ষ কোটি টাকা, মানে হিসাবও আসলে করা যায় না, লক্ষ লক্ষ কোটি টাকা, মানে হিসাব নাই, এটা করলো। এবং সামগ্রিকভাবে যে দূষণটা সমাজের মধ্যে ঘটলো, মানে জাস্ট মানুষের মধ্যে দুর্নীতি বলেন, পার্টিসান বিষয়গুলো বলেন, ন্যায় নীতি নৈতিকতা একদম চলে যাওয়া বলেন, এই ব্যাপারগুলো। তবে এখানে আমি একটা কথা অ্যাড করব, যে আওয়ামী লীগের শাসন আমলে যেটা ঘটছে, আমি মনে করি এটা বাংলাদেশের পলিটিক্সের যেই টেন্ডেন্সিগুলো আছে, সবচেয়ে খারাপ যে টেন্ডেন্সিগুলো আছে না, এটা সবচেয়ে তীব্র রূপটা ঘটছে আওয়ামী লীগের সময়। মানে আওয়ামী লীগের এটা সবচেয়ে অ্যাম্পলিফাইড ভার্সন, সবচেয়ে ইন্টেন্স ভার্সন, প্রোম্যাক্স ভার্সন আর কি, সবগুলোর সবচেয়ে খারাপ বৈশিষ্ট্যগুলো। এবং এটাই ছিল আসলে আওয়ামী লীগের এই শাসন আমলটা, আওয়ামী জাহেলিয়াত, যেটাতে বাংলাদেশের মোটামুটি সবাই একমাত্র তারা ছাড়া এই প্রচণ্ড জুলুমের শিকার হয়েছে এবং প্রচণ্ড অপমানের শিকার হয়েছে। কারণ নানাভাবে অপমানের শিকার হয়েছে, এবং আমরা বেসিক্যালি ভারতের একটা প্রক্সি স্টেটের গণরাজ্য যেটা বলা হয়, এরকম একটা অবস্থানে চলে গেছিলাম। এখানের মানে কোন জিনিসগুলো একটু যদি, মানে আপনি বললেন পিলখানা, শাপলা, কিন্তু আমরা তো
মানে এই রাষ্ট্র এরকম অবস্থায় আয়নাঘরগুলো যেগুলো মানে এটা কি পৃথিবীর কোথাও গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে নির্বাচন হয়, অনেকগুলো দল আছে, অনেকগুলো পক্ষ আছে এবং সংখ্যায় প্রায় 90% একটা ধর্মের অনুসারী, এই ধরনের হওয়ার কি ইতিহাস আছে? মানে এই টাইপের এই আয়নাঘরে যা হয়, যা হইছে, যেভাবে হইছে, যে চিন্তা থেকে হইছে, হয়তো অনেক জায়গায় নির্যাতন করা হয়, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় আছে। যেমন মনে করেন আরবের অনেক দেশে, মিশরে ফর এক্সাম্পল, বা সিরিয়াতে ছিল যে আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর টর্চার হইতো, কিন্তু এটা গণতান্ত্রিক না ওই অর্থে। না, ওটা একটা যুদ্ধ চলমান একটা পরিস্থিতি। মিশরে তো অনেকটা এমনই, মানে এটা তো অফিসিয়ালি এরা জোর করে ক্ষমতা দখল করছে, এগুলো মানে এগুলো তো দেখানোই হয়েছে। প্রত্যেক এইটাই আমেরিকার ব্যাপারটা আসলে এইটাই যে এই সংমিশ্রণটা ঘটছে। তারপর মনে করেন এই ধরনের টর্চার আমেরিকায় হয়, গুয়ান্তানামো বেতে হয়, কিন্তু আমেরিকার মূল জনগোষ্ঠীর উপর হয় না, যেটা আপনি বললেন যে 90% জনগোষ্ঠী যেই তাদের উপর হয় না। আমেরিকায় হয় না, তো এটা আমেরিকা কোথাও অন্য কোথাও করে। হ্যাঁ, এটা তো আমেরিকা নিজের মানে নিজের এর মধ্যে করে না, সে গুয়ান্তানামোতে গিয়ে করে, বাট তাও সে নিজের উপর লোকের উপর করে, জনগণের উপর তো করে না। এক্স্যাক্টলি, মানে এটা তো কোথাও হয় না। জিনিস একসাথে মেলাটা, এটা আমি শিওর না আর কোথাও হয়েছে কিনা, সম্ভবত মানে নিজ দেশের আর্মি, আপনি মিশরে তো নিজ দেশের আর্মিকে এভাবে হত্যা করা হয়নি না, এটাই তো বললাম, মানে এই প্রত্যেকটা জিনিস খণ্ড খণ্ড আপনি হয়তোবা আরেক জায়গায় পাবেন, কিন্তু সবগুলো এইভাবে ঘটছে, এটা আসলে আমার মনে হয় না আর কোথাও ঘটছে, অ্যাটলিস্ট আমার মাথায় আসতেছে না। আমাদের আমরা তো এই যে ভুলে যাব এবং মানে কে ভুক্তভোগী না। এবার রমজানে আমরা দেখতে পাচ্ছি খাদ্যের যে সংকট, এবং কি ট্রেন ছাড়া মানে এখন পর্যন্ত শোনা যায় না যে ট্রেনের শিডিউল মিস হয়েছে। তার মানে প্রতিটা ক্ষেত্রে একটা মানুষ, মানে আপনি কোথায় শুরু করবেন কোথায় শেষ করবেন এই ব্যাপারে আর কি। দুর্নীতির কথা বলেন, গভর্নেন্সের কথা বলেন, সব জায়গায় নিজস্ব লোক বসানো বলেন, আর এরপর যে প্রহসনের ট্রায়াল হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনালের প্রহসনের ট্রায়ালে এই যে মানুষকে এই করা হয়েছে, নানা বিষয় ওয়ারেন্টেরকে যেভাবে তারা ইউজ করছে, প্রোফাইলিং করছে, ধরছে, গুম করছে, যখন যাকে ইচ্ছা উঠায় নিয়ে গেছে, যখন যাকে ইচ্ছা কেস দিয়ে দিছে। ইভেন যে ব্যারিস্টার মইনুল ইসলাম সম্ভবত ওনার নাম, ওনাকেও তো জেল খাটতে হলো, কারণ উনি একজন মানে লিটারালি কোনো আইন নেই, মানে যে যেটা মাচ্ছেন না এর মতো আর কি, মানে তার যে ক্ষমতা আছে, যা ইচ্ছা যখন সেটা করতেছে। আচ্ছা, এটা নিয়ে আমার একটু আপত্তি আছে, যখন যাচ্ছে তাই না, আমার এটা নিয়ে হলো, এটা এমন না যে জঙ্গলি শাসন চলছে, বরং এখানে খুব বুঝে শুনে ইন্ডিয়া এই কাজগুলো করছে। এখানে আমার মনে হয় যে এখানে বুঝে শুনেই করা হয়েছে এগুলো। এখন এমন না যে আওয়ামী কিছু পান্ডারা মন চাইছে অন্যায় করছে, না এটা না। আমি যেটা বলছি এখানে আমি একমত, মানে একটা কথা আছে যে শেখ হাসিনা, কথা ছিল আর কি, এখন আর নাই, শেখ হাসিনা খুব চতুর, খুব চালাক চতুর, এরকম মানে মাস্টার মাইন্ড এরকম। আমি সবসময় এটা ভেহেমেন্টলি অপোজ করছি। ব্যাপারটা এত না যে শেখ হাসিনা খুব চতুর, সে একটা গ্রামের ঝগড়াটে মহিলার মতো আসলে, বাট ইন্ডিয়া তাকে হেল্প করছে, যেই কারণে তারা এই কাজগুলো করতে পারছে, আদারওয়াইজ সে পারতো না। তবে এটার ফলে যে শাসনটা তৈরি হয়ে গেছে, এখানে মনে করেন জুলুমের জায়গা থেকে, মনে করেন আওয়ামী লীগের এক নেতা, মেয়র টেয়র বা অন্যরকম যারা আছে, এরা মানে একটা ফ্রি চেক পেয়ে গেছে বা ফ্রি লাইসেন্স পেয়ে গেছে, তারা যা ইচ্ছা ওই পর্যায়ে জুলুমের জায়গা থেকে করতেছে। সুবর্ণচরের ঘটনার কথা চিন্তা করেন, 2018 নির্বাচনের পরে বিএনপিকে ভোট দিছে, এই জন্য তাকে গিয়ে রেপ করছে, ভিডিও করছে, মানে এগুলো কি ভাই, তাই না? মানে বাংলাদেশের পলিটিক্যাল কালচারের জায়গা থেকে এটা আসলে এটা কেন করার সুযোগ পাইছে? ওই যে আমরা এখন জানতে পারতেছি যে অনেক মানে মুসলিমদের, অনেক মুসলিম বোনকে, আমি মুসলিমও তো বলবো, মানে সাধারণ মানুষ যে কারোর সাথে বলে তো সেটা মানে ধর্ষণ হচ্ছে, শুধু স্বামীকে আটক করে স্ত্রীকে ধর্ষণ। এটা তো পশ্চিমে বোধহয় এই টাইপের হয় নাই, মানে সীমা লঙ্ঘনের, মানে কি বলবো আসলে সীমা লঙ্ঘনের কোন জায়গায় তারা পৌঁছায় গেছিল, এবং কোন জায়গাতে এরকম কোনো লাইন ছিল না, আসলে কোনো সীমানা নাই, যে যা ইচ্ছা করতেছে ওই লেভেলে আর কি, জুলুমের জায়গা থেকে, মানে কল্পনার বাহিরে এই জিনিসগুলো অনেকে কল্পনা করে নাই। এবং পশ্চিমে গোয়েন্দারামের হয়েছে, এবং এটার সমালোচনা, আলোচনা, মানে কোনটা হয় না এটার,
হ্যাঁ, তাদের ভেতর থেকে এটা সমালোচনা আলোচনা হয়েছে। তারা কিন্তু নিজের রাষ্ট্রে এটা নিয়ে সমালোচনা সরি, একটা জিনিস ইম্পর্টেন্ট অ্যাড করি, সেটা হলো যে আওয়ামী লীগের শাসনের একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই সব কিছু হয়েছে সবার সামনে হয়েছে, কিন্তু আমাদের সমাজের সোকল বিবেক যারা বা সুশীল সমাজ যারা, এরা এটার পুরোটা পক্ষে কাজ করছে। এটা পৃথিবীর কোথাও এই ধরনের মিডিয়া এটার পক্ষে বৈধতা উৎপাদন করছে, মিডিয়ায় ন্যারেটিভ মানে পুরোপুরি সমর্থন করে গেছে, বিশেষ করে জঙ্গিবাদ, ইসলামী উগ্রবাদ, এরকম যা যা কিছু আছে। এবং আলটিমেটলি এত কিছু যারা করছে এগুলো কি এরা জানতো না? কিন্তু এই রোলগুলো তারা শুধু মানে চুপ তো থাকে নাই, তারা এটার পক্ষে কথা বলছে, সহযোগিতা নানাভাবে সফট ভাবে, কখনো প্রকাশ্যে, কখনো উলঙ্গ ভাবে, কখনো একটু রেখে ঢেকে আওয়ামী লীগের পক্ষে বেসিক্যালি দালালি করছে। এটা বোধহয় পৃথিবীর কোথাও হয়নি প্রবাবলি, মানে এইভাবে এই পার্টিকুলার কম্বিনেশন অফ মানে ক্যারেক্টারিস্টিক্স প্রবাবলি আর কোথাও আমরা দেখি নাই, আর কোথাও হয়নি। একটা যেমন মিডিয়ার ক্ষেত্রটা ইন্ডিয়ায় হয়, ভয়ঙ্করভাবে হয়। মিশরের কিছু বিষয় বললেন, হয়তো উত্তর কোরিয়ায় কিছু জিনিস হয় যেটা হাসিনার বাবার নাম নেওয়াটাও পাপ, এটা উত্তর কোরিয়ায় ছিল। যুদ্ধের সময় সিরিয়ায় আমরা জানি যে ধরনের কারাগারে হতো, এগুলো সব মিলে অসাধারণ একটা মানে এটাকে কি বলা যায়, এমন এক তৈরি করছে, এটার মধ্যে সব কিছু আছে, সর্বোচ্চ হাসিনা ইতিহাসে তার নাম লেখা রাখার মতো কাজ করছে। আর কিন্তু এটাই মানে আমরা এই আলাপগুলো রাখতে হবে যে হাসিনার ইতিহাস থেকে হাসিনার নাম, হাসিনা তো এখনো বলতেছে যে আমার কি দোষ ছিল। এই যে এটা তো মানসিকভাবে এটা ভয়ঙ্কর রকমের সাইকোপ্যাথ, জেনোসাইডাল ম্যানিয়াক, বিন্দুমাত্র অনুশোচনা নেই, কোনো অনুশোচনা নেই। আমরা এবার একটু হাসিনার পতনের সময়টা আপনার মূল্যায়ন শুনতে চাই। জুলাই বিপ্লব, আপনি অনলাইনে খুবই সরব ছিলেন, আমাদেরও সুযোগ হয়েছে কিছু যুক্ত থাকার। আমাদের এই অফিস অনেকেই এখানে জুলাই বিপ্লবের সাথে যারা যুক্ত ছিলেন, আমাদের স্টুডেন্টদের আমাদের অনেকে এখানে আশ্রয় নিচ্ছে, এখানেও কিছু বৈঠক টৈঠক আমরা ছোটোখাটো করতে পারছি ওই সময়টায়। আপনার দৃষ্টিতে জুলাই বিপ্লব বলবো বা যদি অসম্পূর্ণ হয় মনে করি তাহলে বিপ্লব বলতে পারি, বিপ্লব সম্পূর্ণ হলে এটা বিপ্লব হবে, আর বা অভ্যুত্থান বা সব কিছু বাদ দিলে হাসিনার পতন জুলাইয়ের, এটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমে ওটা দিয়ে শুরু করি, বিপ্লবের প্রশ্নটা, এটা বিপ্লব কিনা, কারণ এটা আমি গুরুত্বপূর্ণ মনে করি এই প্রশ্নের উত্তরটা, কারণ এটার উপর আসলে ডিপেন্ড করবে আপনি বর্তমানকে কিভাবে রিড করতেছেন, মূল্যায়ন করতেছেন এবং কি এক্সপেক্ট করতেছেন। বিপ্লব হলে আপনার একরকম এক্সপেকটেশন থাকবে, গণতন্ত্র হলে আরেক ধরনের মানে বিপ্লব না হলে অন্য ধরনের এক্সপেকটেশন থাকবে, এবং আপনার অ্যাসেসমেন্টটা ওই রকম হবে। বিপ্লবের পরে অ্যাসেসমেন্ট পরিস্থিতি একরকম হয় এটার ক্ষেত্রে। সো বিপ্লব কথাটা তো আমরা আসলে অনেক ইউজ করি, এটাকেও বিপ্লব বলা হচ্ছে, মনসুন বিপ্লব, রেভলিউশন, বাংলা বিপ্লব ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার কাছে মনে হয় এই শব্দটা আমরা অনেক লুজলি ইউজ করি, অনেক উদারভাবে ইউজ করি, এবং এটাতে আসলে আবেগ একটু বেশি থাকে, একটু রোমান্টিসিজম বেশি থাকে। বিপ্লবের খুব নির্দিষ্ট একটা অর্থ, শুনতে অনেক ভালো শুনতে খুব নিজেদের কাছেও ভালো লাগে, তাই না? তো কিন্তু বিপ্লবের খুব সুনির্দিষ্ট অর্থ আছে এবং এগুলো নিয়ে কিন্তু অসংখ্য একাডেমিক বই লেখা হয়েছে। যখন বলা হয় পলিটিক্যাল রেভলিউশন বা সোশ্যাল রেভলিউশন, তখন কিন্তু এগুলো টার্মিনোলজি যেগুলো সুনির্দিষ্ট কিছু জিনিসকে বোঝাচ্ছে। একটা ইভেন্টকে যদি বিপ্লব বলতে হয় সেখানে নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়, একটা কিছু প্রিকন্ডিশন বা পূর্ব শর্ত তাকে ফিল আপ করতে হয়, তারপর আপনি সেটাকে বিপ্লব বলতে পারবেন, তার আগে না। সো পলিটিক্যাল রেভলিউশনের সবচেয়ে সিম্পলেস্ট সংজ্ঞা যদি দেখেন, সেটা হলো একটা কমপ্লিট ট্রান্সফার অফ পাওয়ার, মানে ক্ষমতার সম্পূর্ণ স্থানান্তর ঘটছে, ইকোনমিক পাওয়ার, অর্থনৈতিক ক্ষমতা, প্রাতিষ্ঠানিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, একটা গ্রুপ থেকে বা একটা শ্রেণী থেকে আরেকটা গ্রুপ বা আরেকটা শ্রেণীর কাছে। তো এই ব্যাপারটা কিন্তু জুলাই হয় নাই। এই ধরনের পরিবর্তন আপনি কোথায় দেখছেন? একটা চিন্তার না, শুধু চিন্তার শ্রেণী হতে পারে, গ্রুপও হতে পারে, এটা নেসেসারিলি মানে মার্কসিস্টরা যেভাবে হিসাব করবে চিন্তা কোন একটা চিন্তা থাকে, মানে এই গ্রুপটা তো প্রবাবলি, হ্যাঁ অবশ্যই, নইলে আসলে মানে গ্রুপ বলতে বিএনপিকে আওয়ামী লীগের দল, এই অর্থে গ্রুপ বলতে কোনো দল সংগঠন ওই অর্থে গ্রুপ না, মানে সমাজের একটা সেগমেন্ট, একটা বিষয়কে কেন্দ্র করে, একটা চিন্তাকে কেন্দ্র করে একটা মানে বড় পরিবর্তনের ধরনটাও, ফর এক্সাম্পল আফগানিস্তানে যেটা হয়েছে এটা বিপ্লব, সিরিয়াতে যেটা হয়েছে এটা বিপ্লব, যদিও এগুলোর আউটকামের ক্ষেত্রে পার্থক্য আছে, একটা চেয়ে উত্তম প্রবাবলি, কিন্তু দুটো ক্ষেত্রে একই জিনিস ঘটছে যে দেখেন পুরনো যে ব্যবস্থা সেটা ভেঙে গেছে বা ভেঙে ফেলা হয়েছে এবং এর বদলে নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে।
এটা শুধুমাত্র এখানে না, আপনি ইরানে 1979 যেটা হয়েছে এটা একটা বিপ্লব, বলশেভিক বিপ্লব, মাওবাদী বিপ্লব, চীনে যেটা সেটাও বিপ্লব, কিউবাতে বিপ্লব হয়েছে। এই প্রত্যেকটাতে এই ক্যারেক্টারিস্টিকগুলো ফুলফিলড হয়েছে। বাংলাদেশে দেখেন ইন্ট্রিম মানে প্রথমত দেখেন শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনা পালা গেল, আর্মি গভর্নমেন্টের পতন হলো, তারপর পাওয়ারটা গেল কার কাছে? মিলিটারির কাছে। এরপর একটা সিভিলিয়ান গভর্নমেন্ট তৈরি করা হলো, ইন্টারিম গভর্নমেন্ট, মিলিটারি ব্যাকড। সেই সিভিলিয়ান গভর্নমেন্টে কারা ছিল দেখেন, বা কাদেরকে নেওয়া হয়েছে দেখেন, এরা কোন ক্লাস থেকে আসতেছে বা কোন জায়গা থেকে আসতেছে? ওই সেকুলার প্রোগ্রেসিভ এলিট গ্রুপ থেকে আসতেছে। ওই যে রিটায়ার্ড ব্যুরোক্র্যাট, রিটায়ার্ড আর্মি পার্সোনাল, টেকনোক্র্যাট, বড় বড় ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখা লোকজন, সুশীল সমাজ, এরাই তো। এটা তো নতুন কিছু না। ইন্ডিভিজুয়াল ব্যক্তিগুলো হয়তো আগে ছিল না, কথার কথা, বাট অ্যাজ এ ক্লাস বা অ্যাজ এ গ্রুপ দেখেন, এরাই কিন্তু গত 5 দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার কাছাকাছি। এবং 1/11 যে গভর্নমেন্ট ক্যাবিনেট দেখেন, এখনকার ক্যাবিনেট দেখেন, লার্জলি তেমন পার্থক্য নাই। অবশ্যই ছাত্ররা গেছে, এটা একটা পার্থক্য, কিন্তু বাকি দেখেন এটা জিনিসটা আছে। আরেকটা জিনিস দেখেন, আওয়ামী যারা অলিগার্ড ছিল, মানে ওই বড় বড় ব্যবসায়ীরা, প্রথমত শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার পক্ষে থাকবো, মৃত্যুর পরও থাকবো, এইরকম কথাবার্তা যারা বলছে, ওরা কই এখন? তারা তো খুব বহাল তবিয়তে আছে। তাদের রিহ্যাবিলিটেশন হয়েছে না, হয়ে গেছে। এরা নয়া বন্দোবস্তের পিছনে এখন এরা অনেক কাজ করতেছে। তো আমরা সময় নামও জানি, হামিম, বসুন্ধরা, এরকম অনেকে আছে, রাইট? সো এইটাও তো পরিবর্তন হয় নাই। আরেক জায়গায় দেখেন যে নতুন কিছু তৈরি করা আর পুরনটাকে সরায় দেওয়া, এটাও কিন্তু হয় নাই আমাদের এখানে। নতুন কোনো কিছু বানানোর কথা কিন্তু এভাবে আসে নাই। ইভেন একটা ঘোষণাপত্র তো আসলে দিতে পারে নাই। সো ওই সবগুলো জায়গা থেকে এটা ওই অর্থে বিপ্লব না। কিন্তু তার মানে এটা না যে আমি এটার গুরুত্বকে ছোট করে দেখাচ্ছি। এখানে যেটা হয়েছে, এটা ঐতিহাসিক ঘটনা, মোমেন্টাস ইভেন্ট। এটা বাংলাদেশের গতিপথকে পার্মানেন্টলি চেঞ্জ করে দিছে, বাংলাদেশের ইতিহাসকে পার্মানেন্টলি এটা চেঞ্জ করে দিছে ইনশাআল্লাহ। এবং এখানে যেটা হয়েছে, বেসিক্যালি ভারতের সবচেয়ে বড় যে পাপেট, তার পতন হয়েছে। ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক যে ফ্রন্ট, আওয়ামী লীগ, শক্তিশালী সবচেয়ে ফ্রন্ট, সেটাকে ভেঙে দেওয়া গেছে অ্যাটলিস্ট সাময়িকভাবে। এবং আমি মনে করি 5ই আগস্ট ছিল ভারতীয় হেজেমনি বা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বঙ্গের প্রতিরোধ। এটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বঙ্গের অভ্যুত্থান। মানে এটার দ্বারা মানে ভারতীয় আধিপত্যবাদ শেষ হয়ে গেল না, শেষ হয়ে যাবে না। ভারত তো চেষ্টা চালা যাবে। এবং যেটা আমরা বললাম, যদি বিপ্লব হতো আমরা বলতে পারতাম যে আমরা শেষ করার দিকে হয়তো অনেক দূর আগে যেতে পারছি, কিন্তু যেহেতু হয় নাই, সো তাদের যে ক্ষমতা, তাদের যে অ্যাসেটস, তাদের যে বিভিন্ন ধরনের কলা কৌশল, সেগুলো তো এখনো আছে, একটু ব্যাকফুটে গেছে আর কি। তবে এই সুযোগটা এখন আসছে, এটা আমরা ক্যাপিটালাইজ করবো কি করবো না বাংলাদেশের মানুষ এই কর্মজমিনের জায়গা থেকে, সেটা এখন দেখতে হবে। তবে এটা একটা বড় আঘাত ছিল, এই অর্জনটা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই আর কি। মানে যে ওই চাপায় দেওয়া পাথরটা সরে গেছে, কিন্তু দাঁড়ানোটা এখনো হয়নি। হ্যাঁ, পার্মানেন্ট ভিক্টরি চলে আসেনি আর কি। এটা চলমান লড়াই, চলমান লড়াইটা কেমন চলতেছে? মানে বিপ্লব পরবর্তী বা পরিবর্তন পরবর্তী সরকার, আপনি এবং তাদের বক্তব্য, তাদের চিন্তা, এখন সময়টা যাচ্ছে, আপনার মূল্যায়ন কি? এটা কি যেই ধরনের আকাঙ্ক্ষা ছিল মানুষের, আর মানুষের আকাঙ্ক্ষা আসলে কেমন ছিল, আপনার কি মনে হয়? এটা কি কোন দিকে যাচ্ছে? আমি প্রথমে একটা কথা বলি, সেটা হলো যে এনিথিং ইজ বেটার দ্যান হাসিনা। মানে হাসিনার চাইতে যে কোনো কিছু ভালো, ঠিক আছে? এটা শুরুতে বলছি কারণ আমি অনেক সমালোচনা করবো এই জন্য। আচ্ছা, সমস্যা যেটা হয়েছে দেখেন, প্রথমত একটা জিনিস বললাম যে গভর্নমেন্টটা তৈরি হলো সেটার সেট আপটা কেমন। এই যে এনজিওগ্রাম গভর্নমেন্ট বলে অনেকে মজা করে, রাইট? তো আমরা দেখতেছি যে আসলে ওইখানে প্রতিনিধিত্বমূলক বা ইনক্লুসিভ অনেক কথা, তো ওয়ার্ড তো আমরা শুনি, বাট এগুলো কোনো প্রতিফলন কিন্তু ওইখানে আমরা দেখি নাই। এটা একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার ছিল যেটা আমি খুব বারবার বলি এবং আমার কাছে মনে হয় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো দেখেন, এটা হলো আওয়ামী লীগ তো 75 থেকে 96 পাওয়ারে ছিল না, কিন্তু আওয়ামী লীগ এভাবে কামব্যাক করলো কিভাবে? কারণ তার যে বয়ান ছিল, তার যে আদর্শ ছিল, তার যে মতাদর্শের জায়গাগুলো ছিল, তার যে রেটরিকগুলো ছিল, এই জিনিসগুলো কিন্তু টিকায় রাখছিল। কারা টিকায় রাখছিল? ঘাতক দ্বারা নির্মূল কমিটির মতো যারা ছিল,
এটা তো একটা নাম ধরে সংগঠন, নাম ছাড়া অনেক মানুষ ছিল সমাজের, একটা ওই যে হেজেমনিক যে বয়ানটা, আধিপত্যবাদী যে বয়ানের ব্যাপারটা, গাদানিক হোক, ছায়ানট, এরাই তো হ্যাঁ নামে বেনামে অনেক মানে সুশীল মানুষ, অনেক লেখক, সাহিত্যিক, কবি, চিন্তার ওই বয়ানগুলো তো টিকে ছিল, যেই কারণে আওয়ামী লীগ সেটা ক্যাপিটালাইজ করতে পারতেছে। সো ওই যে কালচারাল যে হেজেমনি বা আধিপত্যবাদী মানে এই যে তার হেজেমনিক বয়ানগুলো, এগুলো যতদিন থাকবে আওয়ামী লীগ ফেরত আসতে পারবে, আওয়ামী লীগ নামে হোক বা অন্য কোনো নামে। তো এই জিনিসটাকে কিন্তু চ্যালেঞ্জ করা হয় নাই, এই জিনিসটাকে কোনোভাবেই চ্যালেঞ্জ এই মানে 5ই আগস্টের পরে হয় নাই, 5ই আগস্টের আগে এটা চ্যালেঞ্জ করা হয়েছিল, যখন ঢাকা ইউনিভার্সিটিতে একটা মিছিল হলো এবং স্লোগান হলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ওটা কিন্তু ট্রুলি একটা ওই অর্থে হাসিনার বাংলাদেশে এটা একটা বৈপ্লবিক কাজ ছিল, কিন্তু পরবর্তীতে স্লোগান কিন্তু বদলায় যাচ্ছে, রাইট? আমরা দেখলাম কি জানি 5 আঁকলে সঙ্গী না থাকলে জঙ্গি, এই কথাগুলো, এগুলো কিন্তু ওই ন্যারেটিভগুলোকে চ্যালেঞ্জ করার ব্যাপার ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ন্যারেটিভ গিয়ে উঠছে কোথায়? কারণ বাজারে, তাই না? সেখান থেকে ইতিহাস লেখা হচ্ছে, সেখানে গিয়ে বক্তব্য হচ্ছে, বিশেষ সাক্ষাৎকার হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। তার মানে যারা ওই ন্যারেটিভগুলো টিকায় রাখে সেখানে গিয়েই আপনি আলটিমেটলি জুলাইয়ের ঠিকাদারি এক অর্থে দিচ্ছেন। সো এইটা একটা বড় সমস্যা আমি দেখি। আরেকটা দেখেন, এটাও বড় কনসার্ন, কয়েক সপ্তাহ এই গত সপ্তাহে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে দেশে, যে আওয়ামী লীগের আসলে কি হবে। যে আপনি একবার তাকে বলছেন ফ্যাসিবাদী দল, দ্য ফ্যাসিস্ট দল এটা, কিন্তু ফ্যাসিস্ট দল হলে আপনার তো আওয়ামীকরণ প্রজেক্ট দরকার, সেরকম কোনো কিছু হয় নাই। এই দলটার কি হবে সেটা নিয়ে তেমন কিছু হয় নাই। জুলাইয়ের বিচার সেটা নিয়ে অনেক কাজ করা দরকার, সেটা নিয়ে তেমন অগ্রগতি হয় নাই। যারা আহত এবং নিহত তাদের ক্ষতিপূরণের ব্যাপার, এগুলো নিয়ে নানা বিতর্ক আছে, এই জিনিসপত্রগুলো হয় নাই। পাশাপাশি ধরেন ডেফিনেটলি এটা সেকুলারদের দ্বারা একটা কাজকর্ম হয়েছে এবং গভর্নমেন্টটা সেকুলার, রাষ্ট্র সেকুলার, সবই বাস্তব। সো এখানে রাতারাতি অনেক পরিবর্তন হবে এমন না, তবে 3টা জিনিস আসলে আশা করা যাইতো, বা আমার মনে হয় বেশিরভাগ মানুষের আশা ছিল যে নতুন ক্ষমতাসীন বা নতুন যে গভর্নমেন্ট হবে এটা অ্যান্টাই আওয়ামী লীগ, অ্যান্টাই ভারত এবং কিছুটা প্রো ইসলামিক হবে। সো সেই জিনিসটাও আমরা দেখি নাই, বিশেষ করে বেশ কিছু পার্টিকুলার ইস্যুতে আমরা দেখছি, যেমন রাখাল রাহার মতো বিষয়গুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে একটা গণমানুষের বিপক্ষে এক ধরনের অবস্থান নেওয়া হয়েছে, যেটা আগেও নেওয়া হইতো এইসব ইস্যুগুলোর ক্ষেত্রে। এটা একটা ব্যাপার ছিল। তারপর মনে করেন তৌহিদি জনতাকে ব্যাপকভাবে ডিমোনাইজ করা হচ্ছে বা হয়েছে, এবং খুব প্রভাবশালী লোকজন এটা করতেছেন। অথচ আমি আজকে একটা খবর দেখতেছিলাম যে আগস্ট থেকে এখন পর্যন্ত মনে হয় দলীয় কোন্দলে, সম্ভবত বিএনপির দলীয় কোন্দলে 60 জনের মতো নাকি মারা গেছে। আজকে দেখলাম, আমি যাচাই করতে পারিনি, বাট এরকম একটা খবর আজকে দেখলাম। সেটা নিয়ে কিন্তু অত কিছু নাই, কিন্তু তৌহিদি জনতাকে আপনি ডেমোনাইজ করতেছেন। সো এরকম অনেকগুলো ব্যাপার আছে। জঙ্গিবাদের জুজু কিছু কিছু লোক এখন এগুলো আবার বলা শুরু করছে, ওই পুরনো জিনিস ফিরে আনার। সো এই জায়গাগুলো যখন তাকাই তখন আসলে বলা ডিফিকাল্ট যে অনেক বড় পরিবর্তন আসছে বা কিছু সংস্কারের ক্ষেত্রেও আমি এক জায়গায় বলছিলাম যে এটা তো বিপ্লব না, বাট অর্থবহ কিছু সংস্কার আসলে ভালো হবে, বাট আসবে কিনা সেটা নিয়েও আমি আসলে সন্দিহান। তো সংস্কারের ক্ষেত্রেও দেখেন, গণমাধ্যম সংস্কার কমিশনের যে রিপোর্ট দিচ্ছে সেখানে অনেক প্রবলেমেটিক জিনিস রয়ে গেছে। শিক্ষা সংস্কার, পাঠ্যপুস্তক সংস্কার যে কমিটি ছিল, হাদিস অস্বীকারী, ওপেনলি এলজিবিটি সমর্থন করে এমন লোকজন, রাখাল রাহার মতো লোকজন, এই ব্যাপারগুলো ছিল। সো এরকম অনেকগুলো প্রবলেম রয়ে গেছে, যেই কারণে ওই যে আপনি জিজ্ঞেস করছেন পথ চলা কেমন, সেখানে এগুলোর জায়গা থেকে বিচার করতে হবে। তবে আবারও বলি যে আওয়ামী লীগের চেয়ে যে কোনো কিছু বেটার, হাসিনার চেয়ে যে কোনো কিছু বেটার, এবং ডক্টর ইউনূসের ক্ষেত্রে পার্টিকুলারলি মানে দুনিয়াবী জায়গা থেকে অত্যন্ত যোগ্য লোক, তার একটা ভিশন আছে, হি ইজ এ ডুয়ার, মানে এনে কাজ করে, কথা কম বলে কাজ করে। সো এই জায়গা থেকে ইন টার্মস অফ গুড গভর্নেন্স, সুশাসন, আপনি যেমন বলতেছেন যে ট্রেন ঠিক টাইমে ছাড়তেছে বা এরকম, মানে প্রপার সুশাসনের কিছু জিনিসপত্র কেমন হতে পারে, এমন ইতিবাচক কিছু পরিবর্তন হয়তোবা কিছু আসছে বা আসতে পারে। কিন্তু যেই আকাঙ্ক্ষা জুলাই ছিল, আপনি এটা বলতেছিলেন, মানুষের যে আশা ছিল যে ঠিক আছে এগুলো চেঞ্জ হবে, ওরকম চেঞ্জ হয় নাই। ইভেন পলিটিক্যাল কালচারের ক্ষেত্রেও আসলে এভাবে চেঞ্জ আসে নাই। না, আওয়ামী লীগ সরকার যে বয়ানের উপর টিকেছিল, এটা সেকুলারিজম, এটা তো লুকোচুরি না। তারা তাদের বাবাকে যেমন প্রধান নেতা বানাইছে, তেমনি পহেলা বৈশাখ কেন্দ্রিক, রবীন্দ্র কেন্দ্রিক এই জিনিসগুলো তো এই বয়ানের উপরেই তো টিকেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সব অন্যায় মাপ ছিল, কারণ তারা এই জিনিসগুলো করে। তো হাসিনার পতনের পর তো এই বয়ান
দাফন হয়ে যাওয়ার কথা কথা ছিল, হ্যাঁ, কিন্তু কিন্তু এটা হয়নি। হয় নাই, এটা একেবারেই হয় নাই। ইভেন মুক্তিযুদ্ধের কথাই ধরেন, মুক্তিযুদ্ধের যে বয়ান বা ৭১ কেন্দ্রিক যে বয়ান, এইখানে দেখেন এটা আবার ফিরে আসতেছে। আলটিমেটলি বিএনপি কিন্তু আওয়ামী লীগের বয়ানের ভেতর থেকে কথা বলতেছে, সাংস্কৃতিক জায়গা থেকে। আপনি যেটা মাত্র বললেন যে আওয়ামী লীগের যে প্রগতিশীল সেকুলার তাদের যে বয়ানটা আলটিমেটলি ওটা তো রয়ে গেছে, জাস্ট আওয়ামী লীগকে আপনি সরাচ্ছেন, লাভ হলো না তো আসলে আলটিমেটলি। এই বয়ান যদি না সরে, কারণ এই বয়ান হাসিনা তো হুট করে একদিনই হয়ে যায়নি। হাসিনা তো এই বয়ানগুলোর উপর মানে এরা তো কোনো একটা কিছুর উপরে দাঁড়ায়, অবশ্যই অবশ্যই। মানে এমন সে তো এমন না যে সে অফিসিয়ালি ঘোষণা দিছে যে আমি এই রাষ্ট্র আমি একক চালাবো, কোনো নির্বাচন নেই, কখনোই সে একটা বয়ানের উপরে দাঁড়ায়। শুধুমাত্র ব্রুট ফোর্স দিয়ে কখনোই আসলে এই জিনিসটা তৈরি তাহলে শেষ পর্যন্ত হইতো। আর আমার যেটা মনে হয় আর কি, ইসলামপন্থীরা বা মানে মানে মানুষ, সব সংখ্যাগরিষ্ঠ মানুষ, চিন্তার মানুষ, তারা সবসময় ক্ষমতার মানে আগ পর্যন্ত থাকে, তারা গুরুত্বপূর্ণ, এরপর এরা হারায় যায়। এটা আমার মনে হয় যে এটা দুই পক্ষেরই সমস্যা আছে। এরা তো চায় এরা চলে যাক, ঝামেলা শেষ, তোমরা বাড়ি ফিরে যাও। এটা আমরা 47 এটা মানে এটা খুবই ভয়াবহভাবে দেখা গেছে। যারা সরকারকে হটালো, মানে ইংরেজকে চলে যেতে বাধ্য করলো, পরিস্থিতি এমন তৈরি করলো, এরা 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 আউট হয়ে গেছে। এখানে জিন্না সহ কয়েকজন যদিও টিকে গেছে, মানে শেষ জীবন পর্যন্ত ছিল, কিন্তু আমরা 1971 পর্যন্ত যারা শাসক ছিল এরা সবাই ব্রিটিশদের হাতে তৈরি লোক। মানে সেই মালিক গোলাম মোহাম্মদ ব্রিটিশ রানীর নিয়োগপ্রাপ্ত, দলিল হিসাবে উপস্থাপন করা হলো আদালতে যে ব্রিটিশ রানী তাকে নিয়োগ দিছে, জন্য তাকে সংসদ সরাতে পারবে না, অ্যাসেম্বলি চাইলে তাকে সরাতে পারবে না। ব্রিটিশ আর্মিতে তৈরি হওয়া ইস্কান্দার মির্জা, কর্নেল ইস্কান্দার মির্জা, তারপর এয়ার মার্শাল, ফিল্ড মার্শাল আইয়ুব খান, ব্রিটিশ আর্মির তৈরি। পলিটিক্যাল লিডারশিপ হতো, সব ওইখানেই পড়াশোনা করা, ওই চিন্তা। ওইটা পলিটিক্যাল লিডারশিপ না হয় বলা যায় যে তাদের বয়ান চেঞ্জ হয়েছে, যেটা জিন্নার ক্ষেত্রে দেখা গেছে, সে তো ব্রিটিশদের থেকে আলাদা হয়েছে। কিন্তু যারা একেবারে ব্রিটিশ আর্মিতে তৈরি লোকগুলো, কর্নেল ইস্কান্দার মির্জা হোক, ফিল্ড মার্শাল আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরা তো সবাই ব্রিটিশদের তৈরি। তো এদের কাছে থাকার কারণে কখনো মানুষ অধিকারও পায়নি, এজন্য তারা বিচ্ছিন্ন হয়েছে। তো এখনও যেটা হচ্ছে, মানে আপনি যে বিষয়টা শুরুতে বললেন, আগের পুরো সেট থেকে যাচ্ছে, শুধু হাসিনা নাই হয়ে গেছে। তো যেহেতু হাসিনার মতো কেউ খারাপ হতে পারবে না, ওই লেভেলের খারাপটা হচ্ছে না, কিন্তু ওই সেট তো ওইটাই। ইউনূস সাহেব অবশ্যই নিঃসন্দেহে তিনি কিছু বিষয় তো অসাধারণ মানুষ, তিনি দুর্নীতি করতেছেন না, তার স্বজনপ্রীতি নাই, তার বিশেষ কোনো উদ্দেশ্য নাই যে আমার 10 বছর 20 বছর ক্ষমতা থাকার জন্য জুলুম করতে হবে। এই জিনিসগুলোর সুবিধা আমরা পাচ্ছি। এগুলো নিয়ে আমাদের বারবার আলোচনা হওয়া উচিত। আপনি এই তরুণদের যারা বিপ্লবের সামনের কাতারে ছিল, নেতৃত্বের ছিল, সামনের কাতারে বলবো না, নেতৃত্বের জায়গাটায় ছিল, কারণ বিপ্লবে অসংখ্য মানুষ যুক্ত ছিল, সারা দেশের মানুষই যুক্ত ছিল। ইসলামপন্থীদের মাঠে সম্ভবত সবচেয়ে বেশি অগ্রগামী ছিল যারা ইসলামকে পছন্দ করে। ইসলামপন্থী এই অর্থে হয়তো নামাজ কালাম ঠিকভাবে পড়ে না, কিন্তু তার এটা খারাপ লাগতো যে হাসিনা হুজুরদেরকে মারে, হাসিনা ইসলামপন্থীদের অবস্থান তো স্পষ্ট, স্পষ্ট, মানে সেটা মুগ্ধর ক্ষেত্রেও আমরা দেখতে পাই। তো এই মানে এখন যারা দায়িত্বে আছে এদের মধ্যে কেউ মানে এমন বয়ান দিচ্ছে যে বয়ানের কারণে তারাই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এদের নিয়ে আপনার মানে মূল্যায়ন কি? যারা আমি সেই নাহিদ, মাহফুজ, আসিফ, যারা দায়িত্বে আসছে, যারা দায়িত্বে নাই, মাহিন, সার্জিস, হাসনাত, এরা তো এদের বড় একটা অংশ আপনার ইউনিভার্সিটির ছোট ভাই। তো এদেরকে নিয়ে আপনার মূল্যায়ন বা এদের কি করণীয় উচিত বলে আপনি মনে করেন? পার্টিকুলারলি আসলে ব্যক্তি হিসেবে তাদের কি করণীয় বা তাদের দল হিসেবে করণীয় ওইভাবে না বলে ইন জেনারেল বলি, সেটা হলো যে ওই কথাটা যেটা আমি শুরুতে বলতেছিলাম যে তারা তো আসলে তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, মতাদর্শ আছে, দর্শন আসছে, এটা আমাদের সাথে মিলবে না, স্বাভাবিক, সমস্যা নাই।
কিন্তু দুইটা কারণে আমি কয়েকটা কারণে আর কি আমি শুরু থেকে ইভেন আমরা ইয়ের সময়ও জুলাই আন্দোলনের সময় আমরা সবাই সাপোর্ট দিচ্ছি যেসব কারণে, তার মধ্যে মূল কারণটা ছিল দুটা কারণ, যে আওয়ামী জাহিলিয়াতের পতন হইতে হবে এবং ভারতীয় আধিপত্যবাদের পতন হতে হবে বাংলাদেশে। এরপরও আমি একটা স্ট্যাটাস লিখছিলাম 8 তারিখ সম্ভবত বা 6 তারিখ, আমার এখনও আছে এগুলো আমার টাইম লাইনে সবই, যে আমি তখন বলছিলাম যে আমাদের জন্য ছাত্ররা হলো এখন লিস্ট ওয়ার্স্ট অপশন, যে অবশ্যই মতদর্শীর অনেক মতপার্থক্য থাকবে কিন্তু সামগ্রিক বিচার যদি আপনি করেন তারা হলো তুলনামূলকভাবে কম খারাপ অপশন, এবং এটা আমি অনেকদিন পর্যন্ত বলে আসছি। এবং ইন জেনারেল রাজনীতিতে যদি এরকম একটা নতুন দল আসে তরুণদের, তারা যদি কিছু ইতিবাচক পরিবর্তন আনে, আমি জানি তারা সেকুলার, আমি জানি যে তারা পুরোপুরিভাবে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এখান থেকে বের হয়ে আসতে পারবে না, বাট স্টিল যদি তারা ইতিবাচক কিছু জিনিসপত্র আনে, আমি মনে করি সেটার বেশ কিছু বেনিফিট আছে, অনেক ধরনের বেনিফিট আছে। কারণ একদম অ্যাট দ্য ভেরি লিস্ট রাজনীতির মধ্যে বিদ্যমান যে কাঠামো হয়ে গেছে বাংলাদেশের, সেখানে এরকম নতুন শক্তি আসার ফলে ডিসরাপশন তৈরি হবে এক ধরনের, এবং ওই ডিসরাপশনটার কিছু ইতিবাচক দিক আছে। সো এটা হলো ইন জেনারেল অবস্থান, মানে আমি যেটা বলতেছি আমার সামগ্রিক অবস্থান শুরুতে যেটা ছিল বা এখনও হয়তোবা মূলনীতির জায়গা থেকে এরকম একটা অবস্থান, আমি জানি যে আদর্শিকভাবে তার সাথে মিলবে না ওইভাবে। তবে যে জায়গায় গিয়ে সমস্যা হচ্ছে সেটা হলো এক নাম্বার, যে ওই যে বললাম যে আমাদের মানে আমি মনে করি সবাই আসলে যেটা মনে করতেছিল বা অনেকেরই চাওয়া ছিল যে অ্যাটলিস্ট এটা অ্যান্টাই ইন্ডিয়া এবং প্রো ইসলামিক একটা অবস্থান হবে, সেটা আমরা আসলে ভেবে দেখি নাই, অ্যাটলিস্ট প্রো ইসলামটার ক্ষেত্রে আর কি। অন্যগুলো হয়তো বলা যেতে পারে আই গেস। ইসলামও মানে ইসলাম নিয়ে যে আতঙ্ক এটাও তো থাকবে না, এটা তো আশা করা গেছে, কিন্তু এটা হয় নাই। রাদার আমরা দেখলাম যে আপনি যদি হিসাব করে দেখেন যে কত মব ভায়োলেন্স হয়েছে, মব যদি আপনি বলেন কত মব ভায়োলেন্স হয়েছে, কত সহিংসতা হয়েছে, কত সংস্কারের প্রচেষ্টা কারা আটকানোর চেষ্টা করছে, এই সবগুলোই আপনি দেখেন, আপনি যদি একটা ট্যালি করেন যেখানে তৌহিদি জনতা আপনি যাদেরকে বলা হচ্ছে তারা কতটার জন্য দায়ী বা তারা কি করছে, আসলে কিছুই করে না এই অর্থে, কিন্তু আপনি তাদেরকে সিঙ্গেল আউট করে ডিমোনাইজ করতেছেন। এটা কোন প্লে বুকের কথা? এটা তো আওয়ামী লীগের প্লে বুকের কথা, বাকি সবকিছু ফলে আপনি এটা করতেছেন। ন্যারেটিভের জায়গা থেকে আপনি কারণ বাজার গিয়ে উঠছেন, এক্সট্রিমলি কনসার্নিং। আপনার কাছে মনে হতে পারে এটা ছোট একটা বিষয়, কারোর কাছে মনে হতে পারে, কিন্তু আপনি তাদের কাছে ইতিহাসটা লিখতে দিচ্ছেন, তাদের কাছে বয়ানের ঠিকাদারি দিচ্ছেন যারা ওই আওয়ামী বয়ানটা টিকা রাখছিল, তাই না? আমরা একটু আগে এটা বলতেছিলাম বয়ানের শক্তির বিষয়গুলো থেকে। পাশাপাশি রাজনৈতিক কালচারের ক্ষেত্রে নানা ধরনের ইস্যু কিন্তু আছে, প্রশ্ন আছে, অর্থায়নের বিষয়গুলো আছে। এই যে আওয়ামী অলিগার্ক যারা, এরা অনেক এরকম কথা আছে যে এরা অনেকে নয়া বন্দোবস্তের পেছনে টাকা ঢালতেছে, এরকম বিষয়গুলো আছে। তো এই সব জায়গা থেকে আসলে যেই সম্ভাবনার জায়গাটা ছিল আমার কাছে মনে হয় যে সেখান থেকে সেটা অনেকটাই হারায় গেছে, এতটুক। আর যদি আমার কিছু বলার থাকে ওইভাবে বলার ক্ষেত্রে আমি বলবো যে এরকম যে কোনো পার্টি, খালি এদের না, এরকম যে কোনো পার্টি যেটা জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে বের হয়ে আসছে, এরকম কোনো পার্টি যদি প্রপারলি রাজনীতি করতে চায় এবং দীর্ঘমেয়াদী একটা রাজনীতি দাঁড় করাতে চায়, তাকে এইরকম একটা রাজনীতি নিয়ে আগাতে হবে। অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি আওয়ামী লীগ এবং প্রো ইসলাম। তারা সেকুলার হবে অবশ্যই, বাট এই বিষয়গুলো সেখানে থাকতে হবে। এবং তারা আসলে এই যে কালচারাল হেজেমনিটা আছে এই সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর, এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এটার বিরুদ্ধে তারা যদি অবস্থান না নেয়, আলটিমেটলি তারা আওয়ামী রাজনীতিটাই করবে, আলটিমেটলি এটার বেনিফিটটা ওই জায়গাতেই যাবে। মানে ঘুরে ফিরে ভারতীয় মানে বয়ানের মধ্যে ভারত প্রো ভারত বয়ান, মানে যেই বয়ানটা ভারত রিপেনাইজ করছে, হাতিয়ার হিসেবে ইউজ করছে, ওই বয়ানটার ভেতরে আপনি থাকবেন। আপনি চান না হয়তো বা ভারতের বিরুদ্ধেই আপনি, কিন্তু আলটিমেটলি আপনি বয়ান তো এটাই। আমি মানে এরা অনেকে বলবে যে আমরা তো ইসলামের বিরুদ্ধে কিছু বলি না, কিন্তু এই যে আলাপগুলো আপনি সেটা রবীন্দ্রনাথ কেন্দ্রিক আলাপ হোক কিংবা মানে বাংলা ভাষাকে এটা অন্য জায়গায় নিয়ে যাওয়া, ভাষাকে অন্য একটা ক্যাটাগরিতে ফেলে এটাকে স্পেসিফিক্যালি আমি আপনাকে বলি, দেখেন ইসলাম নিয়ে দুই ধরনের আলাপ আমরা স্পেসিফিক্যালি আপনি যাদের কথা বলতেছেন এই ধরনের মানুষদের কাছ থেকে, সেন্ট্রাল মানুষদের কাছ থেকে আমরা শুনছি যে এই ধরনের ইসলাম না ওই ধরনের ইসলাম চাই। এটা তারা আসলে কিভাবে বলে আমাকে বলেন। আপনি গভর্নমেন্টের পার্ট হয়ে কি আপনি নিজেই বলতেছেন আপনি সেকুলার আপনারা বলেন। সেকুলারিজমের কাগজে কলমে সংজ্ঞায় বলা হয় যে সেকুলারিজম হলো ধর্মের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না,
তাই না? আপনি কিভাবে এসে বলেন যে আমি ধর্মের এই ধরনের ইসলাম চাই না, আমি ওই ধরনের ইসলাম চাই? আপনি একটা স্পেসিফিক ইসলামকে বলছেন নদিয়ার ইসলাম, লোকায়ত ইসলাম, এটা ভালো এটা খারাপ, এটা আপনি কিভাবে বলেন? তারপর দেখেন আওয়ামী লীগ যেটা করতো, আওয়ামী লীগ দমন করতো, ইসলামপন্থীদের দমন করতো, সে মোটা দাগে সব ইসলামপন্থীকে দমন করতো। মানে আওয়ামী লীগের দমনের ফ্রেমটা ছিল অনেক বড়। আপনি এখানে একটু কমায় আনছেন যে আমি অমুককে এই করব, এতটুকুকে আমি ছাড় দিব, কিন্তু এই অংশটা আমরা এটা ভালো না, এটা খারাপ, এটা ফ্যাসিবাদী শক্তি। সরাসরি তো এরকম বক্তব্য আছে যে ইসলামের রাজনৈতিক কল্প যেটা সেটা ফ্যাসিবাদী, ইসলামের সামাজিক ফ্যাসিবাদ আছে। তো এই যে সুইপিং স্টেটমেন্ট এবং এই ধরনের বায়াস যে স্টেটমেন্ট, এগুলো কিন্তু আসতেছে কি ধরনের পজিশনের জায়গা থেকে? সো এখানে আপনি মৌলিক পরিবর্তনটা কোন জায়গায় বলেন? মানে মাত্রার পরিবর্তন হলো, মৌলিক পরিবর্তনটা কোথায়? মানে রোগ রয়ে গেছে, ওষুধ খেয়ে কিছুটা ওই বয়ানের ভেতর থেকে আসলে কাজ হচ্ছে, ওই লেন্সের ভেতর থেকে আসলে কাজগুলো হচ্ছে। ওই লেন্স থেকে বের না হলে মানে ভারতীয় ইয়ের মধ্যে থেকে যাচ্ছে। এই বয়ানটা তো ভারত আরো অনেক সহজভাবে বলা সম্ভব। মানে কথাটা হলো যে এটা আমি মনে করি যে এটা দরকার ছিল মনে করেন একদম বাংলা এবং খুব বেশি মানে ইজিভাবে বলতে গেলে বা জেনারেলাইজ করে একটু রিডাকটিভভাবে বললে একটা মধ্য ডান শক্তির দরকার ছিল, একটা মধ্য ডান বাম শক্তি তৈরি হয়েছে। এটা যদি খুব সিম্পলভাবে যদি বলি ব্যাপারটা অনেকটা এভাবে হয়তো বলা যেতে পারে। এবং তারা নিজেদেরকে ওই বামদের যে রাজনীতি, এলিটস কিছু লোককে নিয়ে খুশি থাকা, ওই তো প্রগতিশীল যে এলিট গোষ্ঠী, এদেরকে এই করে আলটিমেটলি তারা ওই রাজনীতিটার দিকে আসলে যাচ্ছে বলেই মনে হয়। আসিফ ভাই, আমরা শেষ দিকটায় ইনশাল্লাহ আগামীতে আরও আলাপ করব। আমরা অন্য একটা বিষয় নিয়ে আপনার থেকে একটু শুনতে চাই শেষ দিকটায়। মিডিয়া, মানে মিডিয়া, আমার কাছে মিডিয়া মাধ্যম শব্দটাই ভালো, মিডিয়া শব্দটাই ভালো লাগে। কারণ গণমাধ্যম, সংবাদ মাধ্যম, এগুলো অনেকগুলো মিলিয়েই মিডিয়া বলা আমার দৃষ্টিতে। এটার ব্যবহার নিয়ে, যেহেতু ইনসাফ একটা মিডিয়া, একটা অনলাইন সংবাদ মাধ্যম, মিডিয়া নিয়ে আপনার ভাবনাটা একটু শুনতে চাই। মিডিয়া আসলে পৃথিবীতে এখন কী ধরনের প্রভাব ফেলে, মিডিয়া আমাদের সমাজে কী ধরনের প্রভাব ফেলে, এবং এই ইসলামপন্থীদের বা মুসলিমদের, আমি ইসলামপন্থী বলবো না, মুসলিমদের এই ব্যাপারে এই মিডিয়ার কোন বিষয়গুলোতে আরও সজাগ হওয়া উচিত, বা আরও মুসলিমদের কোন বিষয়গুলো বোঝা দরকার আছে মিডিয়ার সম্পর্কে? যে একটা বিখ্যাত উক্তি আছে যে মিডিয়া বর্তমানে লড়াইয়ের 50% বা তার চেয়েও বেশি, অর্ধেক বা তার চেয়েও বেশি। আসলে এই যে আমরা অনেকগুলো সমস্যার কথা বললাম, যে হেজেমনিক যে বয়ানগুলো, ভারতের সফট পাওয়ারের ব্যাপারগুলো, ঐতিহাসিক যে ব্যাপারগুলো আছে এগুলোর কথা বললাম, বাঙালি পরিচয়ের কথা বললাম, সংস্কৃতির কথা বললাম, এইগুলোর বিরুদ্ধে ফাইটটা তো আদর্শের জায়গায় একটা ফাইট বা বয়ানের জায়গাতে একটা ফাইট। তো এই ফাইটটা আপনি কিভাবে করবেন? এটা আলটিমেটলি আপনার করতে হবে মিডিয়ার জায়গা থেকে, এবং এই ফাইটটা না করে আপনি আগাতে পারবেন না। একটা সাংস্কৃতিক যুদ্ধ, একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, একটা ব্যাটল অফ হার্টস অ্যান্ড মাইন্ডস, এটা করেই আসলে আপনাকে আগাতে হবে। এখন এইখানে আমরা অতীতে যে বড় একটা প্রবলেম ছিল, যে আজকে থেকে 10 বছর আগেও, ইভেন বা 10-12 বছর আগেও আমি যদি বলতাম যে ইসলামপন্থীদের বা মুসলিমদের, আপনি যদি বলেন এদের আসলে কোনো ভালো মিডিয়া নাই, এটা আমি সলভ করতে চাই, তখন প্রশ্ন আসতো যে ঠিক আছে, তাহলে আমার একটা মিডিয়া চ্যানেল বানাতে হবে, বা আমার একটা মিডিয়া মানে সংবাদপত্র তৈরি করতে হবে, যেটা মনে করেন কোটি টাকার বিষয় বা আরও বেশি হয়তো বা। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, সোশ্যাল মিডিয়ার কারণে, ব্যাপকভাবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার কারণে, স্মার্টফোন ইউজ করার কারণে, জুলাইয়ের বিপ্লব মানে জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা দেখলাম যে সব মিডিয়া তো একই বয়ান দিছে, সব পত্রপত্রিকা একই বয়ান দিছে, কিন্তু তাও হাসিনার বিরুদ্ধে যে বয়ানটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। সেটা কোথায় তৈরি হয়েছে? সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়েছে। সো ওই জায়গাগুলো ইউজ করে এখন কাজ করার অনেক সুযোগ আছে। আপনি দেখেন বাংলাদেশে একচেটিয়াভাবে জনপরিসরের আলাপটা সেকুলার প্রগতিশীল নিয়ন্ত্রণ করতো, কিন্তু এখানে পরিবর্তনটা আসছে যখন সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপক হয়েছে, বিশেষ করে ফেসবুকে তাদের ওই নিয়ন্ত্রণটা নাই। অন্য মিডিয়াতে তারা গেটকিপার হিসেবে দাঁড়ায় থাকতে পারে, আপনি কথা বলার সময় আপনাকে আটকাতে পারে, আপনাকে সে নিবে না, একটা নির্দিষ্টভাবে কথা না বলে সে আপনাকে গ্রহণ করবে না। কিন্তু ফেসবুকের মাধ্যমে এই সবগুলো তাদের একচেটিয়া নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা গেছে। সো এই সুযোগটা এখনও আছে, এবং এই সুযোগটা ব্যবহার করা এখন আরও বেশি দরকার। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষকে মানে সমাজের বয়ানের জায়গাতে আপনার পরিবর্তনগুলো আনতে হবে, এবং এই
মানে আপনার মূল প্রতিবন্ধকতা এই জায়গাগুলোতে, এগুলো আগে সলভ করতে হবে, তা না হলে আপনি আর আগাতে পারবেন না। আপনার রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গা বলেন, সামাজিক আকাঙ্ক্ষার জায়গা বলেন, বা কম জমিনের জন্য আপনি কী চান সেই জায়গা থেকে বলেন, বাস্তবায়ন করার ক্ষেত্রে এগুলো সবচেয়ে বড় বাধা। এখন এটা আপনি করবেন কিভাবে, এটা করার জন্য মিডিয়া এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মিডিয়ার জায়গাতে প্রচুর কাজ করা প্রয়োজন, কিন্তু আনফর্চুনেটলি এখানে আমাদের আসলে অনেক অনেক পিছায় আছি আর কি আমরা। সো এবং এখানে এখন যে সুযোগটা আছে, যেটা আমি বললাম, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করে, ইভেন জাস্ট ফেসবুক কেন্দ্রিক কাজ করে বা ইউটিউব কেন্দ্রিক কাজ করে অনেক কাজ করা সম্ভব। বাংলাদেশের হাসিনা বিরোধী বয়ান তৈরি করার ক্ষেত্রে ইউটিউবারদের মানে বিশাল অবদান কেউ অগ্রাহ্য করতে পারবে? এটা সম্ভব না। পিনাকি দা, ইলিয়াস, ডেফিনেটলি কনক সরোয়ার, এনারা তো আসলে অনেক কাজ করছেন, এটা বাস্তব। তো তো এটার জন্য কি লাগছে, তারা চ্যানেল বানান নাই, তারা তো মনে করেন মানে একটা চ্যানেল বানায় কেউ করছে বা নিউজ পেপার দিয়ে করছে এমন তো না। বাট আমরা চোখের সামনে আমরা দেখছি এটা কতটা এফেক্টিভ হতে পারে। সো ওই কাজটা আমাদের করা দরকার, অনেক বেশি কাজ হওয়া প্রয়োজন আসলে মিডিয়াতে, এবং এই নিউ মিডিয়াকে ইউজ করে, অর্থাৎ ট্র্যাডিশনাল মিডিয়া না, এই জায়গাগুলোতে ইউজ করে। আসিফ ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকের ঈদ আলাপ আর বড় করলাম না, আমাদের আরও অনেক বিষয় জানার আছে ইনশাল্লাহ। আমি আশা করি আপনিও আলোচনাগুলো জারি রাখবেন, আমরা আরও কিছু শুনতে চাইব ইনশাআল্লাহ। অনেক প্রশ্ন আছে আরও, আমি জানি দর্শকদের অনেক প্রশ্ন থাকবে। তো আসিফ ভাই আমার মনে হয় দেশেই তো আছেন, পড়াশোনার দিকটা তো অনেকটা শেষ হয়ে আসছে, দেশেই তো থাকতেছেন বোধহয় আগামী দিনগুলোতে। আমার পিএইচডি এখনো শেষ হয় নাই, কিছুটা বাকি আছে, আপাতত কিছুদিন এখন আসি, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা আপনার থেকে আরও আপনার কথা শুনতে চাই, আপনার লেখালেখি তো অবশ্যই পাচ্ছি, আরও পাবো আশা করি ইনশাআল্লাহ। আপনার পাশাপাশি আপনার কথাও শুনতে চাই। আর অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে শুকরিয়া আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, লম্বা সময় আপনারা আমাদের সাথে ছিলেন। আমাদের ঈদ আয়োজন আমরা চেষ্টা করেছি ওনার রাজনৈতিক চিন্তা, ওনার লেখালেখি, ওনার যে বেড়ে ওঠা এবং পড়াশোনা, এখন যে চিন্তায় উনি আছেন এই চিন্তায় আশায় সবগুলো বিষয় তুলে আনতে। ইনশাআল্লাহ আগামীতে আরও এরকম অতিথিদের সাথে নিয়ে আলোচনা করব আমরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।